এখন বিভাগীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক যারা পেট্রোল জামাতকে তার আইডি কার্ড করিয়ে দিচ্ছে সহকারী ডিউটি ডাইরেক্টর জনাব আবুল কালাম আজাদ। এরপর আসছেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক সলিল মোস্তাক। সলিল মোস্তাক একটু এই দিক হয় না, বস ফেসটা এই দিক করেন। হ্যাঁ, তারপরে আসবে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন। তারপরে আসবে আমাদের রাসেল সরকার। ফেসটা এই দিক হয় না, একটু সাইডে থেকে রাসেল সরকার। তারপরে আসবে রাসেল সরকারের পরে আমিন হায়দার। আমিন হায়দার। তারপরে আসবে আমাদের ডাক্তার ভাই সাইদুর রহমান। তারপরে আসবে নুরুল তারপরে আসবে রাসেল মাহমুদ, প্রচার এবং প্রকাশন সম্পাদক। টাকা নুরুল মামা। তারপরে আলামিন নাই, তারপরে আসবে সুমাইয়া পারবেন। সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার জবাব দেয়। তারপরে আসবে অ্যাডভোকেট সায়েদ আলী। তারপরে আসবে সাইদ আকন্দ, শিক্ষা বিষয় সম্পাদক দীপমণি। করোনার মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছি। সুপারিশ আসছে। তারপরে আসবে মামুনুর রশিদ। আমার ভালো বিষয় আছে। তারপরে আসবেন গোলাম মোস্তফা। আচ্ছা, নাম রাখলে আগে তারপরে কাজে আচ্ছা, আমাদের এই মুহূর্তে অনেক দেরিতে হলো। পরম করুণাময়ের কাছে লাখো শুকরিয়া যে একটা প্রতিষ্ঠান হলো ধর্ম, মানুষের বিশ্বাসটাও ধর্ম। আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক উপস্থিত হয়েছে। আচ্ছা, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে ফুল এবং কাঠ দিয়ে বরণ করে নেওয়ার জন্য সভাপতির প্রতি দুজনকে অনুরোধ। ভালো দিকটা
আমরা তেলওয়ারটা ওনাকে দিয়ে করতে পারিনি এই আশা পরবর্তীতে হবে আপাতত আপাতত করে দাও যারা 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 উপস্থিত আছে তাদেরকে ইয়ে করে তাদেরকে দিয়ে দাও আমরা প্রোগ্রাম সঞ্চালন করা আমরা এরপরে কি আলোচনা করে চলে যাবো হ্যাঁ এখন পর্যায়ক্রমে এখানে যারা আছে তারা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবে না, তারা কথা বলবেন যে আমাদের সহসভাপতি আলেম ভাই ঘোষণা করছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে রাজশাহী রংপুর দুটা বিভাগের একটা কমিটি দাঁড় করাতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকর। এবং এই বিষয়ে আমাদের সভাপতি শফিউল ইসলাম নয়ন ভাই, আমাদের ডিডি এডিডি, তাদের যথেষ্ট সহযোগিতা ছিল। উনি দ্রুত নিজে ঢাকা যে চেয়ারম্যানের সঙ্গে বসে আমাদের বিষয় নিয়ে আলোচনা করে আমাদের কমিটিতে পাস করে নিয়ে আসে। তো আমরা তাকে আগে ধন্যবাদ জানাই, একটু হাততালি নেব। আমরা 27 সদস্যের কমিটি করেছিলাম, আপনাদের কাছে কাগজ চলে গেছে, তবে এটা 31-32 হয়ে গেছে। আমরা রেজুলেশন করে আরো কিছু অ্যাড করতে হবে। আর দুটো বিভাগের কমিটি কিন্তু একত্রে, তাই কি না? এবং এখানে দায়িত্বটা অনেক বড়। আবার একটা জিনিস দেখেন, দুটো লাইসেন্স আমাদের, বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন। লাইসেন্স কয়টা? আমাদের দুইটা। কর্মকাণ্ড কিন্তু অনেক বড় হবে। এই আপনার একটা কার্ডের মধ্যে কিন্তু দুটা লাইসেন্সের দায়িত্ব আপনি পাইছেন, ঠিক আছে? তাহলে আমরা আগে কাজটা জানবো, কাজটা বুঝবো, তারপর কাজটাকে ডিসেন্ট্রালাইজ করে নেবো, কে কোন কাজ করবে। আমরা 50 সদস্যের কমিটি করলাম, কিন্তু কাজ করে 5 জন। এটা একটু বার্ডেন হয়ে যায়, ওই সংগঠনটার গতিশীলতা কমে যায়। প্রতিষ্ঠান সংগঠন যেটাই করি আমরা, এই গতিশীল হতে গেলে প্রত্যেকের কন্ট্রিবিউশন লাগবে। আর সবচেয়ে আগে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু একটা স্বেচ্ছাসেবী সংগঠন। এখান থেকে এটা আমরা আসতেছি না, এখন খরচ করতেছি। আপনি আসছেন, গাড়ি ভাড়া লাগছে, আপনি সদস্য হয়েছেন, একটা ডোনেট মানি দিতে হয়েছে, তাই কি না? এটা করার উদ্দেশ্য কি? যে এক সময় যখন আমরা ফাউন্ডেশনটা দাঁড় করাতে পারবো, তখন আমাদের অগ্রাধিকার থাকবে। এই অগ্রাধিকারে আমাদের যোগ্যতা অনুযায়ী হয়তো আমাদের জায়গা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু আমাদের পেশা না, এটা একটা স্যাক্রিফাইস, নিজেকে আত্মনিয়োগ। এই যে গরিব দুঃখী মানুষ যারা মানে আইন থেকে আইনের বিচার পাচ্ছে না, ঠিক আছে, আইন থেকে বঞ্চিত যারা, শিক্ষা থেকে বঞ্চিত যারা, হ্যাঁ, এদের পাশে দাঁড়াইতে হবে আমাদের। মানবাধিকার এটা দেখার জন্য অনেক রাজনৈতিক দল আছে, অনেকে দেখে অনেকে দেখে না, কিন্তু আমাদের ওটা দেখার দরকার নেই। কিন্তু যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে, আপনার মনে হবে যে এটা অন্যায়, সেখানেই প্রতিবাদ করবেন। তার জন্য লাইসেন্সটা আপনাদের হাতে আজকে দেওয়া হয়েছে। একটা ভিজিটিং কার্ড করে নেবেন, আমরা নির্দিষ্ট জায়গায় করবো, কার্ডটা শো করতে পারবেন। আপনি যেখানে ডিসি অফিস যান, এসপি অফিস যান, টিওন অফিস যান, যেখানেই যান, আপনি আপনাকে প্রচার করতে পারবেন। এই কার্ডটা কিন্তু আপনাকে অনেক বিপদ থেকেও রক্ষা করবে, এটা অনেক বড় মাপের। একটা ভিআইপি ছাড়া এই কার্ড বলায় ওঠে না। আজকের পর থেকে আমরা ভিআইপি হয়ে গেছি। এই রাজশাহী রংপুর বিভাগীয় কমিটির একজন সদস্য, মনে হচ্ছে না সদস্য, এই সদস্য কিন্তু জেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সমমান মর্যাদা। জেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সমমান মর্যাদা হলো বিভাগের একজন সদস্য। তাহলে আপনি কিন্তু ক্ষমতা চিন্তা করলে বলো আপনার ক্ষমতা কিন্তু কম না। রাজশাহী রংপুর মিলে কয়টা ডিস্ট্রিক্ট? 16টা ডিস্ট্রিক্টের একটা লাইসেন্স আছে আপনার হাতে। যে ডিস্ট্রিক্টে যাবেন ওখানকার মানুষেরা আমাদের সংগঠন থাকবে, তাদের সঙ্গে কথা বলবেন, আমরা জয়েন্টলি প্রোগ্রাম করবো। হ্যাঁ, আমাদের কিছু আইডিয়া তাদের শেয়ার করবো, তাদের কিছু আইডিয়া আমরা নেব এই ডেভেলপমেন্টের জন্য। আজকে আপনারা কিন্তু সবাই প্রত্যেকে বলবেন আপনার ক্রিয়েটিভিটি কি আছে মাথায়, জানি ভালো হয়।
আমার এই সাজেশনটা প্রত্যেকটা আমরা শুনবো, হয়তো আপনাদের কাছ থেকে আমরা একটা ভালো আইডিয়া পেতে পারি, দেখি না। এই জন্য আমরা আশা করবো এখানে উই অল আর লিডার, সবাই কিন্তু এখানে লিডার, কেউ কারো বস না, এরকম বসিং প্রতিষ্ঠান না। আমাদের সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক, হ্যাঁ, ওনারও চেইন অফ কমান্ড, উনিও যে থানা জেলা থেকে উঠে গেছে ওখানে। আমরাও এখানে প্রমোশনের জায়গা আছে, আমাদের কর্মদক্ষতা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, আমরা প্রমোশন নেব। আর এক সময় যদি আমরা দাঁড়াতে পারি, ফাউন্ডেশনটা দাঁড় করাতে পারি আমরা সবাই মিলে, সকলের সমন্বয় এবং কন্ট্রিবিউশনে, তাহলে এই জায়গাটায় ভালো জায়গা আমরা দখল করতে পারবো, মানে ভালো একটা অবস্থানে থাকতে পারবো। আপনি যে চাকরি করতেছি, যদি 5 বছর লাগে আমাদের এই প্রতিষ্ঠান দাঁড় করাতে, আমাদের যে ব্যবসা চাকরি যেটাই করি, এর পাশাপাশি কিন্তু আপনার একটা সামাজিক অবস্থান তৈরি হয়ে যাচ্ছে। তবে কন্ট্রিবিউশন থাকতে হবে। শুধু মিটিংয়ে আসলাম, শুনলাম, মিটিং আছে না, করলাম, চলে গেলাম, ওই মিটিং। আমরা চাই আপনার প্রত্যেকেই কাজ করে, প্রত্যেকেই প্রতি মাসে একটা সদস্য কালেক্ট করে তাদেরকে বুঝান আমাদের কর্মকাণ্ড এই, আমরা এই করতে চাই, এটা একটা ভালো জায়গা, তোমরা আসা। এখানে কোনো ধরনের মানে অপসংস্কৃতি নাই, রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড নাই। আমরা সামাজিক অবক্ষয়, বর্তমানে যে অবস্থা, এই অবক্ষয়টায় থেকে পুনরুদ্ধারের জন্য, আমরা আগামী প্রজন্মকে একটা ভালো পরিবেশ দেওয়ার জন্য, আমাদের এই যে গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আমরা চিন্তা করছি যে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের আমরা কিভাবে বৃত্তি দিতে পারি, এটা পরিকল্পনা আমরাই করব। গরিব মেধাবী ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, আমি আলোচনা করছি যে একটা কোচিং সেন্টার আমরা দিতে পারি, যেখানে এই লোয়ার মিডিল ক্লাস ছেলেমেয়েরা, গরিব ছেলেমেয়েরা অল্প পয়সায়, স্বল্প পয়সায় তারা যেন শিক্ষা নিতে পারে। আমরা প্রত্যেক থানা থেকে ওই 2টা-3টা করে দেওয়া শুরু করি, বৃত্তি দেওয়ার একটা পরিকল্পনা আমরা করছি। কীভাবে এই টাকাটা আসবে, ফান্ডটা আসবে, এটা নিয়েই হলো আমাদের আলোচনা, এবং আমাদের এটার জন্য ওই রাইট ওয়েতে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে। আমি রাজশাহী যে আলাপ করে আসছি, যে আউটলেট, হেলথের আউটলেট, আপনারা দেখছেন না, SMC ব্লু স্টারের সাইনবোর্ড দেখছেন, ওইরকম একটা সাইনবোর্ড আমাদের প্রত্যেকটা থানায়, ইউনিয়নে, ওই জায়গায়, ওই যেখানে লাল সাইনবোর্ড তার পাশেই থাকবে আমাদের এই ব্লু সাইনবোর্ড, এই কালারে, আমাদের কালারের যে সাইনবোর্ড। এই আউটলেটগুলো দেবো, তাদেরকে পেশেন্ট কানেক্ট করাবো, ওই পেশেন্টগুলোকে আমরা পাক্ষিক, মাসিক একটা স্পেশালিস্ট ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাবো স্বল্প মূল্যে। ওখান থেকে প্যাথোলজিক্যাল যেটুকু দরকার এই টেস্টের জন্য আসবে, সে জায়গা আমরা বলে দেবো যেগুলো গরিব দুঃখী মানুষ, তোমরা যা নেও তার 50% নিতে হবে। ওই লোকগুলো আমাদের সঙ্গে কানেক্ট থাকার কারণে এই সেবাটা আমরা দিতে পারবো। তবে এটা আপনাদের সবার আইডিয়া নিয়েই আমাদের কাজটা করতে হবে। ওখানে একটা লোক কিন্তু আমাদের নিয়োগ হয়ে যাবে, একটা লোক কিন্তু কাজ করবে ওখানে। একটা ছেলে যদি আমাদের মানবাধিকার বলে যে আমি যেহেতু এই আউটলেটে 5টা আউটলেট দেখতেছি, তাহলে আমি কিছু প্রোডাক্ট নিয়ে এসে এই ডাক্তার সাহেবের তো মাসে একটা টাকা দিচ্ছি, তো এই প্রোডাক্টটা যখন বিক্রি হয় তো মাসে আমার 10-15-20 হাজার টাকা ইনকাম এখানে হতে পারে। কথা বোঝেন, বিজনেস মাইন্ডেড হতে হবে। চেয়ারম্যান লাইসেন্স দিচ্ছে, আমাদেরকে সুযোগ দিচ্ছে, আমরা মনে করেন আমাদের কাজও করব, পাশাপাশি নিজের ডেভেলপমেন্টটাও করব। এটা আমার আইডিয়া থেকে বলতেছি। আমার ডিডি আছেন, আমাদের সভাপতি সাহেব আছেন, ওরা যদি বলেন যে এটা রাইট ওয়ে, ওরা যদি বলেন না এই ওয়েতে যাওয়া যাবে না, রং ওয়ে। আর একটা জিনিস, এই কার্ডটা নেওয়ার পর আমরা যদি কোনো ধরনের ঝামেলায় জড়াই, নারী কেলেঙ্কারি, আদার্স টাকা কেলেঙ্কারি, এটার দায়িত্ব আমরা নিজেকে বহন করতে হবে। এবং আমাদের কাছে কমপ্লেন আসছে, ওটা সত্যতা প্রমাণ হলে আমরা এই কার্ডটা কিন্তু উইথড্র করতে বাধ্য হব। আমরা একটু রেজলিউশন করে এই কার্ড বাতিল করব। এই কার্ডের ব্যবহারটা সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। কারণ এটা আমরা সম্মান, আমি আমরা কি বললাম, যেটা ভিআইপি একটা মর্যাদার কার্ড। এটা মানবাধিকার সংস্থার চেয়ে অনেক মানবাধিকার সংস্থা কাজ করে যাচ্ছে। আজকে দু একটা নাম, আমরা নাম বলাটা ঠিক হবে না, কমিটির পর কমিটি করতেছে, বাণিজ্য করতেছে। আমরা বাণিজ্য করতে চাই না, আমরা চাই যে আমাদের চেইন অফ কমান্ডটা ঠিক থাকবে, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ওই বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন
এই পর্যায় পর্যন্ত আমাদের কর্মকাণ্ড থাকবে। আর আইনি সহায়তার জন্য আমাদের জেলা প্রত্যেকটা জেলাতে আইনি সহায়তার কর্মকাণ্ড, কোনো থানাতে আমরা আইনি সহায়তা প্রদান করব না। থানাতে যদি জরুরি ভিত্তিতে কোনো ইউনিয়ন কাউন্সিল বা আদার্স সালিসি পর্যায়ে লাগে, তারপরে ওই থানাগুলোকে আমাদের সঙ্গে কানেক্ট করে আমাদের অনুমতি নিয়ে, আমাদের ডিডির অনুমতি নিয়ে আমাদের প্রতিনিধি যাবে ওখানে, ওনার সঙ্গে কম্বাইন করে আমরা করব। অনুমতি সব হবে বিভাগ থেকে। আপনি সালিশ করবেন, সালিশের নাম্বারটাও বিভাগ থেকে নিতে হবে। আপনি যে সালিশ করলেন, সালিশে যে কাগজপত্র লাগে, এই কাগজপত্রগুলো বিভাগ থেকে নিতে হবে। এবং যারা এখানে ফুল টাইম কাজ করতে চান, এরকম কিছু লোক কিন্তু বের হবে আমাদের, হ্যাঁ, তাদের জায়গাটা আমরা করে দেবো। ওই যে সালিশ, ওই যে ডোনেশন, এটা আমরা প্রপার করে দেবো। যদি ফুল টাইম করছে, তাহলে ওনাকে আমরা স্যালারি না, চাকরিও না, একটা সম্মানী অনারিয়াম আমরা মাসিক তাকে প্রদান করব। প্রত্যেকটা কাজে এখানে কেউ কোনো ধরনের আমাদের কাছ থেকে যারা লিটার এখানে যারা আসি, ভাই মতো মানুষ এখানে আছেন, দিদি আছেন, আমরা কিন্তু প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছাসেবী হিসাবে এই যে দুঃখী মানুষের আমার দিদি সাহেব যখন বক্তব্য দেবে শুনবেন, মনে চমৎকার বক্তব্য দিতে পারেন। আমি ওইটাই পারি, সবই পারি, কথা বলতে পারি, কিন্তু বক্তব্য দিতে গেলে হাঁটু কাটে, ভালো হচ্ছে তাকে ঘরের মধ্যে, তো এই জন্য সাহসটা পাইছেন। বিষয়টা হলো যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেম্বার কালেক্ট করতে হবে, সদস্য, এটা একটা নেটওয়ার্কিং। আপনার সংখ্যা যত বাড়বে, আপনি গেলে নানান দিকে আপনার লোক নেই মনে করেন, যখন আপনি দেখবেন যে 16টা ডিস্ট্রিক্টে বিচরণ করবেন, আপনার লোক আছে, গাড়ি ব্রেক করলে আমাদের মানে কনফিডেন্স হিসেবে চলাফেরা করে ওষুধ কোম্পানি সারা বাংলাদেশে এমন কোনো থানা নাই, জেলা নেই, আমাদের লোক নাই। হ্যালো করলে যে কোথায় আসো, যেখানে আছে চলে আসবে, যে ঝামেলা বিপদগ্রস্ত হলে আমাদের পাশে থাকার লোক আছে। সেরকম আমরা এই 16 ডিস্ট্রিক্টে প্রত্যেক জেলা, থানা, উপজেলা আমাদের লোক করবো, এবং প্রত্যেকের কানেক্ট থাকবে, নাম্বার থাকবে। আমরা এখান থেকে যাবো মানে কি, সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আমরা এই জন্য, রাজশাহী, রংপুর 2 বিভাগের কমিটি না, এই কমিটির পরিচালনা হবে কোথায় থেকে সেটা বলবো, বগুড়া থেকে। আমরা সৌভাগ্যবান মানুষ, রাজশাহী, রংপুর, আর মিডিলে আছি আমরা, ডিউ টু মাই অনারেবল ডিডি এডিডি, তাদের জন্য হয়তো এটা সম্ভব হয়েছে। ডিডি ওয়ান থাকে, ঠিক আছে, ডিডির কারণে মারছি, তা আমি স্পেশালি থ্যাঙ্কস টু মাই ডিডি এডিডি অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস আমার প্রেসিডেন্ট। তো বিষয়টা হলো আমরা এখান থেকে কাজ করতে পারবো। শুধু একটা জিনিসই বলবো, আপনারা আমাদের সঙ্গে থাকেন, অ্যাক্টিভলি থাকেন। যার যে প্রবলেম, শুধু নিজের ব্যক্তিগত প্রবলেমও যদি থাকেন, শেয়ার করবেন, ভাই শেয়ার করবেন। হয়তো হেল্প করতে না পারলেও একটা সাজেশন দিয়েও আপনাকে আমি হেল্প করতে পারি। আমরা বলছি আজকে থেকে আমরা একটা পরিবার, মাথায় রাখবেন। এই যে বাংলাদেশ কেন্দ্রীয় মানবিক সংস্থা, কেন্দ্রীয় স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশনের একটা পরিবার, আমরা একে অপরের পরিপূরক মনে করে আমরা কাজ করতে চাই। এটা যদি হয় তাহলে আমরা অনেক দূর যেতে পারবো। স্বপ্ন বাস্তবায়নের কিছু নেই। আমি 26 বছর আগে যে স্বপ্ন দেখছি, ওটা বাস্তবায়ন করে ফেলছি। আজও যা দেখতেছি, এখন যাই দেখি তাই বাস্তবায়ন হয়ে যায়। শুধু ফিটিং, ওই চিটিং, এই জিনিসগুলো আমরা করবো না, কোনোভাবে না। অনেক মাননীয় সংস্থা এই করে, ওই করে, আপনারা শুনবেন না যে বাংলাদেশ সেন্ট্রাল হিউম্যান রাইটস সম্বন্ধে কথা বলার আগে চিন্তা করতে হবে 10 বার। আর অথেন্টিক প্রমাণ ছাড়া আমাদের সম্বন্ধে যদি কেউ কথা বলে, আমরা তার বিরুদ্ধে অ্যাকশনে যাব। আর আমাদের টিমের মধ্যে যদি এই ধরনের কোনো অথেন্টিক লোকজন থাকে, আপনারা আইডেন্টিফাই করবেন, তাকে আমরা মুহূর্তেই এখান থেকে সরাই দেবেন। এটা হলো আমাদের সবার সিদ্ধান্ত। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর এ পর্যায়ে আমি আপনার কি এখন বলবেন? আচ্ছা, তাহলে ওখান থেকেই করবে। যেখানে মনিরুজ্জামান সাহেবকে একটু আশায় অনুরোধ জানাচ্ছি। আইডি কার্ড আপনার
একটু বেশি দূরে যাই। বাম দিকে, আমরা বাম দিকে। তৈবুর রহমান ভাই সিনিয়র সহসভাপতিকে কিছু বলার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্যোক্তার সহসভাপতি সাহেব, ডাইরেক্টর এবং সহকারী আমাদের আজকের পুরো সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মূলত উদ্দেশ্য প্রায় জড়েই গেল আমাদের সেবামূলক। আমাদের মনোভাবটা ওইভাবেই সবারই এই জায়গাতে রাখতে হবে, যাতে আমাদের দ্বারা আমরা জনগণের যে এই যে নির্যাতিত মানুষের সেবা করবো, এটা করতে যাই যেন উল্টোই আমরাই যেন অত্যাচারী না হই, এই দিকে সবাই আমরা নিজেদের দিকে লক্ষ্য রাখবো এবং সেই সেবাগুলো যেন সঠিকভাবে তারা পায়, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম। এই ফেরদৌস ভাই পরবর্তী কে বলবে বলেন, আমার কথা শেষ। রাসেল মাহমুদ। রাসেল মাহমুদ বলেন। মোহাম্মদ রাসেল সরকার, সাংগঠনিক সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা কর্তৃক আয়োজিত আজকে রাজশাহী ও রংপুর বিভাগীয় কমিটির পরিচিতি ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, সম্মানিত উপ পরিচালক, বিশেষ অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ রোকসানা পারভিন, সহকারী পরিচালক, সাধারণ সম্পাদক বিভাগীয় কমিটি ফেরদাউস ভাই, সিনিয়র সহসভাপতি খালিদুল ইসলাম সহ আমার সহকর্মী, সকলকে জানাই আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাই ডিডি মহোদয়কে এবং আমার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদককে আমাকে রাজশাহী ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করার জন্য। আমি একটু সময় নেব এই জন্য। আমি এই সংগঠনে আজ থেকে 2.5 থেকে 3 বছর আগে থেকে কাজ করছি। আগে শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলাম। তখন থেকে আমি তৃণমূল পর্যায়ে বিভিন্ন কমিটি করার জন্য করছি এবং অনেক কমিটি করছি। সেখান থেকে আমাকে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়। তখন আমি বিভিন্ন উপজেলায় যে এই সংগঠনের নাম এবং কার্যক্রম সম্বন্ধে প্রচার করছি এবং এখন বর্তমানে আমাকে বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করার পর থেকে আমি রংপুর জেলা এবং আজকে সকালে 10টায় জয়পুরহাট জেলার সাথে আমরা মিটিং করছি। আগামী 18 তারিখে পাবনা জেলার সাথে মিটিং আছে। 25 তারিখ 18 তারিখে আছে দিনাজপুর। আমি এমন একটা নেটওয়ার্ক সৃষ্টি করছি, আমি আল্লাহ যদি সুস্থ রাখে আমাকে, আমার একটা টার্গেট 6 মাসের মধ্যে আমি 16টা ডিস্ট্রিক্টের কমপক্ষে 12টা ডিস্ট্রিক্ট আমি কমপ্লিট করে দিতে পারবো। যেহেতু আমরা সবাই কিছু না কিছু কর্মের মধ্যে ব্যস্ত থাকি, এখান থেকে কিছু সময় বের করে সংগঠনের কাজে ব্যয় করি। আমি আমার ইলেকট্রিক ব্যবসা আছে, প্লাস একটা জুতার শোরুম আছে, প্লাস পল্লীবিদ্যুতে আমি জব করি, প্লাস তার পাশাপাশি সামাজিক কিছু কার্যক্রম করি আগে থেকে। মানুষ কিন্তু আমি ছোট, বয়সও আমার কম, 39 বছর বয়স। তো এই সংগঠন করতে যেয়ে বিভিন্ন আমি সমস্যার সম্মুখীন হচ্ছি। যেমন এই সংগঠনের কার্যক্রম কি করে, কি সমাচার, প্রেসিডেন্টকে, সেক্রেটারিকে, বিভিন্ন জেলা কমিটির সভাপতিকে, সেক্রেটারিকে এরকম প্রশ্নর সম্মুখীন হতে হয়। যাই হোক, আমাদের জেলা কমিটি মনে অলরেডি হয়ে গেছে না? জেলা কমিটি হয়ে গেছে, বিভাগীয় কমিটি একটি সুন্দর একটি বিভাগীয় কমিটি হয়ে গেছে, আর এই সমস্যাটা নাই। তদুপরি আমি একটি কথা বলতে চাই, যেটা আমরা এটা বলা ঠিক হচ্ছে কিনা, ঠিক হবে?
আচ্ছা, আপনার মন্তব্য না না যেহেতু লাইভ হচ্ছে এখানে আমলে বলো। দরকার ছিল। লাইভ হচ্ছে না? যেটা আমরা এককালীন অনুদান দিচ্ছি 2500 টাকা। আমি প্রথম থেকে আগের যে কমিটি ছিল এই কমিটি করতে যে এই টাকার জন্য আমরা কিন্তু কমিটিটা করতে পারিনি বিভিন্ন টাকা। কমিটি আমরা অনুমোদন করছি কিন্তু কাট নিতে পারিনি, এক কথায় শেষ। আমরা এখন যে সর্বনিম্ন 2500 টাকা ধার্য করেছি এই টাকাটাও সবার কাছে বাড়েন হয়ে যাচ্ছে। যেমন রংপুর যে সেদিন মিটিং করে আসছি আমরা, ওখান থেকে 2-1 আমার কাছে মোবাইল দিচ্ছে বা সেক্রেটারির সাথে কথা বলছে, ওনাকে বাড়েন হয়ে যাচ্ছে। আমি চাচ্ছিলাম এই টাকাটা যদি কম করে আমরা যদি কমিটিগুলো শারীরিক সব কমিটিগুলো 6 মাসের মধ্যে করে দিতে পারছি, আমাদের সংগঠনটা অতি তাড়াতাড়ি উচ্চস্বে করে চলে যাবে। এটা আমি ডিডি মহোদয়, এডিডি মহোদয় এবং উদ্যোগন কর্মকর্তা বিন্দুতে অবগতির জন্য জানাচ্ছি। এটা আপনাদের যে বিশাল কমিটি আছে, বিশাল কমিটিতে এটা প্রথম এজেন্ডা হিসেবে আলোচনা করে একটা কমান যায় কি না। এমনও লোক আছে 10,000 টাকা দাও উনি অনুদান দিবে, মানে এমনও লোক আছে 1,000 টাকাও দিতে পারে, কিন্তু সাংগঠনিক মনোভাব আছে, সংগঠন করার ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে, সময় দিতে পারবে, এরকম লোক আছে, কিন্তু ওই লোকগুলোকে আমরা ইন করতে পারছি না। তা এটাই হলো প্রথম সমস্যা। আমার একটা বিশ্বাস যদি এটা কম করা যায়, যেহেতু আমি শুনছি আমার কিন্তু অন্য সংগঠন থেকে অফার দিয়েছিল, বাংলাদেশ মানবাধিকার সংস্থা যেটা, ওখান থেকে অফার দিয়েছিল, ওনারা বলছে 500 টাকা দিলে আপনি আইডি কার্ড আমাদের করে দেবো। আবার জাপান বাংলাদেশ আছে, ওনাদেরও 700-800 টাকা লাগে। তা ওনারা বলে এদের কম লাগে, আপনাদের এত বেশি কেন? আমি বলি এটা অনুদান বাবদ মানুষ দান করে, এই টাকাটা শুধু কেন্দ্রে জমা হয়, কেন্দ্র থেকে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়, গরিব মিসকিনদের দেওয়া হয় বা ইতিমখানার দেওয়া হয়, বিভিন্ন এই টাকাটা কেউ খায় না। এই টাকাটা জনগণের দুঃখী, গরিব দুঃখী, সমাজের নিষ্পেষিত, যারা আইন সহায়তা থেকে বঞ্চিত, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, শিক্ষা সেবা থেকে বঞ্চিত, তাদের মাঝে এটা বিলে দেওয়া হয়। কিন্তু এরপরও কিন্তু আগে আসছে না। যদি 21 সদস্য বিশিষ্ট কমিটি করে দেওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে 10 জন টাকা দিতে পারছে আর 11 জনই টাকা দিতে পারছে। তদুপরি এই বিষয়টা নিয়ে একটু আপনারা ভাববেন। এই বলে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা দীর্ঘজীবী হোক, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, মানবাধিকার কমিশন। দ্বিতীয় সাংগঠনিক আমি নাজার সাহেবকে কিছু বলার অনুরোধ। বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন রাজশাহী ও রংপুর বিভাগের কমিটি পরিচালিত আলোচনা সভায় আমাদের প্রধান অতিথি সভাপতি জনাব শরীফুল ইসলাম নয়ন, সাধারণ আবুল কালাম আজাদ ও বিশেষ অতিথি জনাব পারভিন সুলতানা পারভিন, রুকসানা পারভিন এবং সাধারণ সম্পাদক ফেরদৌসজামানকে প্রথমেই আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ ও আন্তরিকতা জ্ঞাপন করতেছি যে তারা আজকে আমাকে এই প্রতিষ্ঠানে সাংগঠনিক সম্পাদক করার জন্য। আজকে আমরা একটা মানবাধিকার ধন্যবাদ। আমি যুগ্ম সাধারণ সম্পাদক ক্যামেরা হোসেনকে কিছু বলার অনুরোধ। বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন পক্ষ থেকে আপনি লাইভ হচ্ছে এটা কি শুরু? কেন্দ্রীয় মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা।
আর আমাদের সর্বসায় উন্নয়ন কিশোরুল ইসলাম নয়ন ভাই এবং মাননীয় দিদি আবুল কালাম ভাইকে ধন্যবাদ দিয়ে আমাকে যুগ্ম সামাজিক সম্মত করার জন্য, এবং এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি ডাক্তার সাইদুল ভাইকে স্বাস্থ্য বিষয়ে সম্পর্ক স্যার কিছু সবাইকে 2 মিনিট দিচ্ছে, কিন্তু তার জন্য টাইম ভেরিয়েশন না দিয়ে দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য অনুরোধ করি। যেহেতু প্রতিষ্ঠানের ভাইটাল একটা জায়গা। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন রাজশাহী এবং রংপুর বিভাগীয় কমিটি পরিচিতি এবং আলোচনা সভায় আমাদের ডিডি সাহেব, এডি সাহেব, সভাপতি এবং সভাপতি সহ অন্যান্য পদে যারা আজকে মানে অসীন হলে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের যে শুধুমাত্র যে আমাদের কেন্দ্রীয় মানবাধিকার সংস্থায় শুধুমাত্র যে মানুষের অভাব অভিযোগ এই বিষয়গুলো নিয়ে যে শুধুমাত্র কাজ করতে এটা দায়িত্ব আপনার ব্যাপকভাবে সরে দিতে হবে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়গুলো। তো এই স্বাস্থ্য এবং শিক্ষা বিষয়গুলো এগিয়ে নেওয়ার জন্য বেশ কিছু কর্মকাণ্ড যেটা আমাদের রুট লেভেল থেকে শুরু করতে হবে, এটা কেন্দ্রীয়ভাবে না করে রুট লেভেল থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। এবং কেন্দ্রীয় পর্যায়ে যারা আমাদের আছেন বা আমরা আছি যারা, আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে যে আমাদের কিছু দিক নির্দেশনা অনুযায়ী আমাদের রুট লেভেল থেকে এই কাজগুলা করে আসে। তো প্রথমত বিষয় হলো যে আমাদের কি কি কাজ করতে হবে, এটা প্রথমে আমাদেরকে আমাদের যে কেন্দ্রীয় যে আমাদের যারা সদস্য আছে এদেরকে একটা রেজুলেশন তৈরি করতে হবে যে আমাদের কাজগুলো কি, আমাদের রুট লেভেল যে কাজগুলো করবো আমরা শিক্ষা প্লাস আমাদের স্বাস্থ্য বিষয়ক কাজগুলো যে করবো সেটা কী আঙ্গিক করবো, কীভাবে সাজিয়ে নিব, এই বিষয়গুলো আগে শুরু করতে হবে আমাদের। যে আমাদের যারা সদস্য আছে কেন্দ্রে এদের রেজুলেশনের মাধ্যমে। এখন সেটা এখন হয়তো প্রাথমিকভাবে অত ব্যাপকতা না হলেও প্রাথমিকভাবে শুরু করতে হবে। প্রাথমিকভাবে শুরু করতে গেলে বিভিন্নভাবে করা যায়। প্রথমত বিষয় হলো এটা আমাদের যে নির্দিষ্ট যে আমাদের অফিস আছে, আমাদের নির্দিষ্ট অফিসে একটা নির্দিষ্ট রুম থাকবে, নির্দিষ্ট অফিসে নির্দিষ্ট রুম থাকবে যেখানে আমি মনে করি সপ্তাহে একদিন আমাদের শুধুমাত্র আমাদের যারা সদস্য আছে সদস্য থাকবেন এদের পারিবারিক সমস্যা অর্থাৎ স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা, রোগ শোক এগুলা কোনো প্রবলেম থাকে অর্থাৎ ডিজিজ রিলেটেড কোনো প্রবলেম থাকে, তাহলে আমরা সেগুলো আমরা অফিসে বসে আমরা সপ্তাহে একদিন একটা চিকিৎসা ব্যবস্থা করতে পারি। এটা একটা বিষয় হতে পারে। 2 নম্বর বিষয় সেটা আমরা হয়তো মাসে সম্ভব না হলেও বছরে 2 বার আমরা ফিল্ড পর্যায়ে গিয়ে আমরা বিভিন্ন রকমের স্বাস্থ্য যে ক্যাম্পগুলো হয় এই ক্যাম্পগুলো আমরা করতে পারি, যেটার মাধ্যমে আমরা রুট লেভেলে মানুষ সেবা করতে পারি। এটা একটা বিষয়। কিন্তু আমার স্যাটেলাইট ক্লিনিক, এটা একটু আগে বলে গেলেন আমাদের সিনিয়র পার্সন, স্যাটেলাইট ক্লিনিক আমরা করতে পারি। অর্থাৎ সেখানে আমরা সাপ্তাহিকভাবে চিকিৎসা দিতে পারি, সাপ্তাহিক। এছাড়াও ওখানে যদি আমরা একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দেখা দিতে পারি সেইগুলো আমরা সেবা দিতে পারি। ঠিক আছে, এখন আমরা যেহেতু একটা মানবাধিকার সংস্থা আমরা চাইলেও 400-500 টাকা ভিজিট নিতে পারবো। এক্ষেত্রে কি করা যাবে, এক্ষেত্রে আমাদের কম টাকা ভিজিট নিতে হবে, কম টাকা ভিজিট নিতে হবে। আর মূল উদ্দেশ্য তো আমাদের সেবা দেওয়া, সেটা এখন আপনি কি বলে যে কোনো ধরনের মানে কর্মকাণ্ড সেটা অন্য কোনো সমস্যা হোক, শিক্ষা বিষয়ে হোক বা স্বাস্থ্য বিষয়ে হোক, যে কোনো বিষয়ে হতে পারে, তাই না? তো যেহেতু এটা আমাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠন, তো আমাদের ওই ঠিকই আমাদের সবগুলো বিষয় আমাদের স্বেচ্ছাসেবীভাবে চলবে। এখন তারপরেও আমাদের একটা বিষয় থাকে, কিছু খরচের বিষয় থাকে, এটা প্রাতিষ্ঠানিক খরচ হতে পারে, ব্যক্তিগত খরচ হতে পারে। তার জন্য আমরা যেটা না নিলে না হয়তো 50 টাকা বা 100 টাকার টিকিটের ব্যবস্থা করতে পারি সেবার জন্য। এখন কিছু করি শুধুমাত্র যে
পেশেন্ট আসলে আমি দেখে দেবো এমনটা বিষয় না। বিষয়টা হলো যে কিছু কিছু ডিজিজের রোগ ডায়াগনোসিস করার বিষয় থাকে। এখন এই রোগ ডায়াগনোসিস করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা কিছু প্যাথোলজিক্যাল টেস্ট করতে হবে। এখন প্যাথোলজিক্যাল টেস্ট করতে গেলে এটা একটা বিষয় থাকে, ফ্যাক্ট, যেটা বড় ফ্যাক্ট। এখানে আমার আপনার কি বল থানা পর্যায়ে অথবা জেলা পর্যায়ে কোনো ক্লিনিক বা হসপিটালে যাতে আমাদের ইনক্লুড হতে হবে, আমাদের প্রতিষ্ঠান, অর্থাৎ আমাদের যাতে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে যে সদস্য অথবা সদস্যের বাইরে যে মানুষদের আমি সেবা দিব, আমার চিকিৎসা দেব, তারা যাতে ওই শুধুমাত্র ওই ক্লিনিক বা হসপিটালে এসে যাতে আমাদের এই প্যাড দেখলে যেন বুঝতে পারে যে না এখানে আমরা কিছু ডিসকাউন্ট লেখা থাকবে, বা আমাদের প্যাড দেখে যেন বুঝতে পারে যে ডিসকাউন্ট দিতে হবে, এরকম একটা ব্যবস্থা করতে হবে। তাহলে কি হলো, তাহলে আপনার মোটামুটি একটা সার্বিক একটা চিকিৎসাটা বোঝানো হয়ে যাবে। এটা হলো মূল বিষয়। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশনের মূল থিম যদি বলি তাহলে আমাদেরকে আসলে 4টা থিমের উপরেই চলতে হয়। নাম্বার 1 হচ্ছে আইন এবং বিচার, নাম্বার 2 হচ্ছে আমাদের এই সংস্থাতে, নাম্বার 2 হচ্ছে শিক্ষা, এবং 3তে হচ্ছে স্বাস্থ্য, আর 4th হচ্ছে এটা আসলে সবার জন্য প্রযোজ্য ক্যারেক্টার। আমার চরিত্র ঠিক না থাকলে, ধর্মীয় ভাষায় যদি বলে আমার আখলাক ঠিক না থাকলে আমি কিছুই করবো, এটি হচ্ছে মূল উপকরণ। তো আমি সেই হিসাবে আমাদের আইন উপদেষ্টা জনাব অ্যাডভোকেট সাহেদ আলী ভাইকে কিছু বলার জন্য অনুরোধ। সংস্থার নেতৃবৃন্দ সবাইকে প্রথমেই জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এইখানে এসে আমি এর আগে মানবাধিকার সংস্থায় ছিলাম, অন্য একটা সংস্থায় ছিলাম, এরকম কাজ করছি। তারপরে এখানে এসে আসলে অনেকটা ভালো লাগতেছে যে সবাই মিলে একত্র হয়েছি। এখানে আমি দাঁড়িয়ে লোকজন দেখতেছি, ওনারে দেখতেছি, এবং ধর্ম সম্পাদক হিসাবে মানে যথেষ্ট আলহামদুলিল্লাহ যার যেমন মানে অবস্থানটা এরকম মানাইছে। আর এইখানে ফেরদৌস ভাই আমাকে একাধিকবার ফোন দিছে বা ফেরদৌস ভাই যোগাযোগ করছে, আমি ফেরদৌস ভাইয়ের সাথে যোগাযোগ করি। আমি দেখছি কি যে কোনো সংস্থায় একটা মনের ভিতরে একটা স্বতঃস্ফূর্ত ভাব থাকতে হবে, আনন্দ থাকতে হবে যে আমি এখানে একটা কাজ করতেছি, যে কোনো কাজ করি, আমি যদি আমার কাজে আনন্দ না পাই ওই কাজ করে শান্তি পাওয়া যাবে না। আমাকে কেউ জোর করে ফোর্স করে এই কাজ করানো সেটা মজা পাওয়া যাবে না। আর আমি একা কিছুই না, একা নাতি কোনো আনন্দ নাই। যেমন একটা এক্সাম্পল দিতে পারি, আমি যদি ফজরের আজান দেয় বাসায় নামাজ পড়ি একা, ফিলিংস কম। আর যদি আমি মসজিদে যাই ফিলিংসটা বেশি। আবার এই ফিলিংসটা যদি শুক্রবারে নিয়ে আসি আরও একটু বেশি। আবার এই ফিলিংসটাই যদি আমি ঈদের দিন নিয়ে আসি আরও বেশি। কারণটা কি? সবাই মিলে যখন একটা কাজ করি ওইখানেই আনন্দ এবং ওইখানেই সফলতা, ওইখানেই একটা বিশাল মনের ভিতরে একে অপরের খোঁজ নেওয়া যায়। তো এই জন্য চাই আসুন আমরা সবাই মিলে নিজের থেকে এই সংস্থা আর কারো না, ওইখানে সভাপতি বসে আছে ওনার একটা সংস্থা, উনি সদস্য ওনার একটা না, আমাদের সবার সংস্থা। আমরা সবাই একত্রে কীভাবে এই সংস্থাকে এস্টাবলিশ করা যায় আমরা ওইখান থেকে শুরু করি এবং ইনশাআল্লাহ এস্টাবলিশ করবই করব, মনের ভিতরে যদি এটা থাকে। ইভেন আমি বিশ্বাস করি আমরা যদি এই একটা কথা যদি আমাদের মনের ভিতরে আত্মবিশ্বাস থাকে যে আমরা পারবোই পারবো, ইনশাআল্লাহ পারবো, এই বিষয়ে কোনো ডাউট নেই। পরবর্তীতে যেটা বলি এটা তো আমাদের একটা মানসিক, আমরা যদি কোনো কাজ করতে চাই আগে এটা একটু মানসিক ব্যাপার, যে আমাদের মাইন্ডটাকে সেট আপ করতে হবে যে আমি কোথায় যাইতে চাইতেছি এবং কোনটা করবো। তারপরে দেখেন আমি যেহেতু আইনের লোক বা আমি আইনের মানে ছাত্র করি, খুবই আমার অনেক হয়ে গেছে। আমরা যারা আইনি সমাধান দিব আমরা জানি অপরাধ কী কী। আমরা অনেক ওয়াজ মাহফিলে যাই এবং ব্যক্তিগতভাবেও অনেক বই পড়ি, অনেক বড়রা উপদেশ দেয় চুরি করিস না, এটা একটা মিথ্যা বলিস না, এটা একটা অন্যায়। এইখানে আমাদের এই যে পারিবারিক সমস্যা, দাম্পত্য কলহ, নারীদের যত, এইখানে যে কটা লেখা আছে এমন কোনো
প্রবলেম নাই যে এটা আমাদের সমাজে নাই। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে যৌতুক চাওয়া নাই, বলেন তো কয়টা দিব যৌতুক ছাড়া হয়? আমরা এখানে জানি অর্থ আত্মসাৎ, একজনকে চেক দিয়ে বলেছে দিতেছে, আজকে আদালতে যান চেক ডিজনারের মামলা। আমরা এখানে যাই প্রতারণা এইখানে আছে আত্মসাৎ, চুরি, তিনটা জিনিসের সাথে যদি আমি মিলাই অ্যাকচুয়ালি থেকে কি হবে, প্রতারণা হবে, অ্যাকচুয়ালি থেকে আত্মসাৎ। এই মোবাইলটা উনি আমার সম্বন্ধী আমি ওনাকে না বলে নিয়ে গেলাম উনি আমার সম্বন্ধী সৎ বিশ্বাসী নিয়ে গেলাম, যে পর্যন্ত আমার কাছে আছে চুরি হইল না। কিন্তু এইটাতে যদি আমি আত্মসাৎ কোনোভাবে নেই, অন্যভাবে ব্যবহার করার জন্য নেই, তোমার এটা চুরি হয়ে গেল। এই আমরা যখন এই সুবিধাটা জনগণকে দেবো, আমরা আগে যেন বুঝি এটা যে এটা চুরি হয়েছে কি হয় না। আজকে আত্মসাৎ জিনিসটা কি, চুরি আর আত্মসাতের মধ্যে কিন্তু অনেক মিল আছে। এটা আমাকে ব্যবহার করার জন্য উনি দিছে, হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করবেন, পরে আমরা দিয়ে দিলাম। উনি আসলে আমি দিলাম, আমি আমার তো গেলাম, ভাই হারাই গেছে, ভাই দিছে গেছে, এটা হলো আত্মসাৎ। তাহলে বোঝা গেল যে আত্মসাৎ জিনিসটা কি আর প্রতারণা জিনিসটা কি। এই জিনিসটা যেন আমরা বুঝি, আমরা যদি না বুঝি, আমরা যদি এরকম পড়াশোনা না হয়, আমরা কিন্তু পরে বিচারে যে ভুল করবো, আমি ব্যক্তি ভুল করবো, আমি সাহেব ভুল করবো, সমান হবে, সংস্থার ভুল না হবে। সেই জন্য আগে আমাদের শিক্ষিত হইতে হবে। আমি আমার নেতার নাম বলবো না, উনি আমাকে বলছিল আমরা যারা মানব অধিকার নিয়ে কাজ করি, উনি বলছিল মানব অধিকার, তুমি যখন জন্মগ্রহণ করছো তখনই তোমার মানব অধিকার সৃষ্টি হয়ে গেছে। বা আদম আলাইহিস সালামকে শুরু করে তার মানব অধিকার শুরু হয়েছে। ইসলাম সবচেয়ে বেশি মানব অধিকার দিচ্ছে অন্য ধর্মের চেয়ে। আজকে যারা আমরা বলি নারী এবং পুরুষ সমানভাবে কাজ করে, বলি না আসলে কি সমান অধিকার সমানভাবে কাজ করে আনন্দটা পাওয়া যাবে। নারী নারীর জায়গায় থাকবে, পুরুষ পুরুষের জায়গায় থাকে। নারী তার ওই যে আপা বসে আছে ওইটাই তার সৌন্দর্য। আজকে যদি আপা যদি ওইটা বাদ পেশা করে আসতো, তার সৌন্দর্য থাকতো না, আমার সাথে আমি তো না, এখানে আনন্দ পাওয়া যাইতো না। নারী নারীর জায়গায় থাকবে, পুরুষের জায়গায় থাকবে, এটাই এমন। তো যাই হোক, আর একটা কথা বলি, যেটা বলতেছিলাম, একটা হরিণ শাবক যখন তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে দৌড়াবে, ওইটা তার সহজাত ক্ষমতা, ওইটা তার আমাদের আইনের ভাষায় দেওয়ানি 1908 সালের যে আছে 151 ধারায় বলা আছে, এটা তার সহজাত ক্ষমতা। আবার পেনাল করে আপনার ফৌজদারি আইনে 1860 সালের 561 পদে বলা আছে এটা তার সহজাত ক্ষমতা। 561 পদে হাইকোর্ট ব্যবহার করে। আর আমরা যারা যে পারিবারিক যেটা যে মানব অধিকার নিয়ে এটা করছি, এটা আপনার দেওয়ানি আইনের 151 ধারা, এটা সবাই ব্যবহার করতে পারে, নিম্ন করে ব্যবহার করতে পারে, উচ্চ করে ব্যবহার করতে পারে। তা আমাদের এই ব্যাপারগুলো আগে আমি মনে করি আমাদের সচেতন হতে হবে, আমাদের জানতে হবে। আমরা অনেকেই আইন জানি, অপরাধগুলো জানি, কিন্তু কোন জিনিস অপরাধ না তা কিন্তু জানি না। এটা পেনাল করে 75 থেকে 106 পর্যন্ত বলা আছে। আমাদের মনে হয় এই জিনিসটা আগে জানা দরকার, যে একজনের যেমন পুলিশ ধরে আমি এরকম দেখছি, আপনারা জানেন ওই যে লাল একটা ট্যাবলেট আছে ইয়াবা বলে, এইটার সমকক্ষ একটা জেনাই নামে একটা ট্যাবলেট আছে ব্যথার ওষুধ। পুলিশ কি করতেছে, আমি দুর্নাম আমি রাইট যেটা করতেছি, পুলিশ সাইড ব্যাগ দোকান দিয়ে কিনতেছে, কিনে একটা পকেটে নিয়ে ওনারা দিয়ে দিল, দিয়ে বলে যে উনি এটা আমাকে বুঝতে হবে যে এইটা কি জিনিস, ইয়াবা নাকি হলো ওই জেনে। আর ওনার পুকুরে পাইলে উনি অপরাধী, এটা বুঝতে হবে কোন সময় উনি অপরাধী, কোন সময় অপরাধী না। আমি যদি এই কথা বলতে চাই, তাহলে যেমন পেনাল করে আপনার 1860 সালে আইন হয়েছে পেনাল কোড, সেইখানে 161 ধারায় বলা আছে যে আপনারই হবে না। পুলিশের কাছে কোনো তথ্য দিলে পুলিশ ওই তথ্য দিয়ে যদি আমার আদালতে দেয়, এটা গ্রহণযোগ্য হবে না। তা আমাকে বুঝতে হবে যে এটা যদি বলছে আমি মাইতে পারছি, একটা পুলিশ বই আমার তাকে বুঝতে হবে, তা আমি আগে মাইতে পারছি, আমি করছি আপাতত আমার মাইটা বাসাই পিঠটা বাসাই, তারপরে আমাদের সংস্থা যাবে, আমরা তাদের বুঝাবো যে এটা আইনের মধ্যে পড়ে না, আপনি এটা করবেন না, তবেই তো আমরা আইনের সেবা দিতে পারবো। তো যাই হোক, আর আমরা যেটা বলবো যে একজন মানুষ অপরাধ করলে আপনার পেনাল করে 34 ধারায় বলা আছে যে এইখানে আমরা যারা অপরাধী ডাকাতি হলো, ওনারা মেরে ফেলেন, আমি একা মারছি, আপনার কেউ মারেন, সবাই অপরাধী 34 ধারা। তো আমরা যদি এখানে 27 জন কমিটি, 28 জন কমিটি, 30 জনের কমিটি, একজন অপরাধ করি, সবাই কিন্তু অপরাধী, সেটা আপ টু কোর্ট। আবার এই আপনার যদি এটা ফৌজ দেখেন 150 ধারে বলি, আপনার আজকে মিটিং ডাকছে খাওয়া যায় ঢাকা, শেখ হাসিনা ঢাকায় যদি ওইখানে মিটিং হয়,
রংপুরে যে গাড়ি পড়াবে সবাই অপরাধী, এই লাখ লাখ লোক অপরাধী, যেটা এই বর্তমানে চলতেছে। একটা গাড়ি পড়াবে মামলা করবে কে? গাড়ির মালিক হচ্ছে মামলা করতেছে আরেকজন, আর অপরাধীকে হাজার হাজার লাখ লাখ অপরাধী মামলা করতেছে, ঠিক কিনা? এই যে আমাদের এই জিনিসটা বুঝতে হবে, আমাদের এই জিনিসগুলো থেকে জনগণকে সচেতন করতে হবে। আমরা অপরাধ জানি, কোনটা কোনো অপরাধ না এটা জানি না। তো ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের এরকম কর্মশালা হবে, আমরা নিজেরা আগে নিজেরা সচেতন হবো। আমরা নিজেরা সচেতন না হইয়া নিজেরা না যাই না, তাহলে কারো কিছু না হবে, যাতে আমাদের আমার দুর্বলতা প্রকাশ পাবে। আমার দুর্বলতা মানে আমার সমস্যার দুর্বলতা। ত্যাগ পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং আন্তরিক সহযোগিতা কামনা করি আমি আমার শেষ করতেছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন রাজশাহী রংপুর বিভাগের কমিটিও পরিচিত আলোচনা সভা, সম্মানিত সভাপতি ও আমাদের বিধি মহোদয় এবং ছাত্র সকল সংগঠনের সদস্য, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশের বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আমরা সবাই অবগত আছি। সব ধরনের পণ্য ঊর্ধ্বগতি, এতে আমাদের গরিব ও মধ্যবিত্তের সমাজের যেগুলো পরিবারের ছোট বাচ্চাদের শিক্ষার ব্যাপারে সবাই হিমশিম খাচ্ছে। এখানে আমরা যে আসছি, এখানে যে কাজগুলো আমরা করব, এই কাজগুলোতে সবাই যাদের এই ছোট পরিবার বা শিক্ষা যাদের গ্যাপ আছে তাদের সবাইকে সহযোগিতা করব এই সংগঠন আমরা জানি। আর আমি বেশি বলতে চাচ্ছি না, কিছু কথা বলারও বেশি অভিজ্ঞতা নাই, তাও বলি। আমি বলতে চাচ্ছি আমরা যে কাজগুলো করব সবভাবে নিষ্ঠুরভাবে কাজ করব, এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যদিও আমার বলার তেমন অভিজ্ঞতা নাই, আর এখানে আমি একদম নতুন আগত, তবু একটা বিষয় আমার মানে বলা উচিত, যেটা যখন আমি নিজে কোথাও বলতে যাই বা সচেতন বিষয়ে যদি কোনো কথা বলতে চাই, তখন মনে হয় একাকিত্ব ফিল করি যে আমি একা একজন সদস্য। তবে আজকে এখানে এসে আমি অনেক পরিচিত, আমার খুবই ভালো লাগছে যে আমার সঙ্গে আমার আরও কিছু সিনিয়র ভাইয়েরা আছে যারা অনেক মানে আমার উপদেষ্টা স্বরূপ কাজ করবে, আমার চলার পথে মানে প্রেরণা হয়ে দাঁড়াবে। আর সবচেয়ে যে বিষয়টা আমার মনে হয় যে আমি কোনো সদস্যদের যদি বোঝাতে চাই, তবে একটা বিষয় বোঝাবো, সেটা হচ্ছে শিক্ষা বিষয়ে। শিক্ষা ছাড়া তো কোনো গতি নাই আমার। তো সেক্ষেত্রে কোন পদক্ষেপটা আগে আমার মনে হয়, আমি আমার ছেলেকে অবশ্য মাদ্রাসায় পড়াই, তো সেখানে দেখছি যে টর্চারিং ব্যাপক হারে হয়। যার যার ধর্ম যে নৈতিক শিক্ষাগুলো আছে, সে হিন্দু ধর্ম হোক বা খ্রিস্টান ধর্ম হোক বা মুসলিম ধর্ম হোক, আমি আমার ছেলেকে মানে মাদ্রাসায় পড়াই, এত পরিমাণে টর্চারিং হয় যে ওর মায়ের কতগুলো স্পটগুলো আমি রেখে দিছি, অবশ্য মোবাইলে সেভ করে রেখে দিছি। তো এর মানে রেখে দিছি বিধায় যে আমি টিচারের সঙ্গে যে গল্প ভাষায় কথা বলবো তা নয়, কিন্তু আমার আসলে মনে হয় যে টিচারদের আর প্রথমে সচেতন করা ঠিক না, বা শিশুদের আসলে খেলাধুলার মাধ্যমে আমরা আসলে শিক্ষাগুলো তাদেরকে প্রদান করতে পারি। তাতে কি হয় যে ওদের যে স্মৃতিচারণগুলো আছে, মানে ওরা বড় পর্যন্ত যখন হবে তখন পড়াগুলো অবশ্যই মনে থাকবে। টর্চারিং করে তো আর কোনো কিছু হয় না, বিশেষ করে হাফিজি যারা শিখে বলে যেখানে মারবে, যেখানে মারের দাগ থাকবে সেখানে মানে দুযোগের আগুন লাগবে না। আসলে এই ভ্রান্ত ধারণাগুলো আমরা যেন মানে লোকদের মাঝখান থেকে দূর করতে পারি। আর বিশেষ করে আমার মনে হয় যে যদি আমাকে কখনো কাজের সুযোগ দেওয়া হয়, তো এই মাদ্রাসা পর্যায়গুলোতে যে আমার সদস্যগুলো নিয়ে গিয়ে আমি আসলে টিচারদের সচেতন করতে চাই। আপনারা আমাকে শেখাবেন। আমাদের মধ্যে নতুন আরেকটা ভাই, আলামিন ভাই, সে কিছু বলবে, তাকে সংক্ষিপ্ত বলার জন্য অনুরোধ। বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন রাজশাহী ও রংপুর বিভাগীয় কমিটির পরিচিত আলোচনা সভা,
এখানে উপস্থিত আছেন শফিকুল ইসলাম নয়ন ভাই, উপস্থিত আছেন প্রধান অতিথি আবুল কালাম আজাদ, এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট রোকসানা পারভীন, সহকারী পরিচালক বাংলাদেশ কেন্দ্রীয় মানব অধিকার সংস্থা। আমি সবার উদ্দেশ্যে এবং যত ভাই এবং বোনেরা সবার উদ্দেশ্যে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলতে চাচ্ছি না, আমি দুইটা বিষয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে সেবা, শিক্ষা সেবা এবং স্বাস্থ্য সেবা। জাস্ট দুটো টপিকটা অল্প কথা বলবো। শিক্ষা সেবাটা হচ্ছে আমাদের সমাজে মানে শিক্ষার হারটা গেছে কমে। এর একটা কারণ হচ্ছে দরিদ্রতা। দরিদ্রতার কারণে কিছু দেখা যাচ্ছে শিশু শ্রমের হারটা আমাদের সমাজে বেশি হয়ে গেছে আর কি। তো এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগে যে যখন একটা শিশুকে দেখি একটা হোটেলে কাজ করতেছে বা একটা মানে ভারী কোনো কাজ করতেছে, এ ধরনের কিছু দেখলে আমাকে খুবই খারাপ লাগে। তো আমাকে মেয়ে মানব অধিকার সংস্থার একটা সদস্য হিসাব হয়ে আমি নিজেকে গর্বিত বোধ করতেছি যে আমি এই কত শিশু বা এই ধরনের শিশুদের জন্য কিছু হলেও আমি করার চেষ্টা করতে পারবো আর কি। তো আমি আমাদের ডিডি সাহেব আছে, ওনাকে অনুরোধ জানাবো যে শিশু শ্রম, বিশেষ করে শিশু শ্রমটা এটা বিরুদ্ধে যদি কখনো কোনো বিষয়টা নিয়ে যদি তার কাছে আমরা আলোচনা করি বা সেরকম সুযোগ হয়, তো উনি যেন এই জিনিসটা ভালো করে একটু মন দিয়ে এবং আইনিভাবে কীভাবে সমাধান করা যায় এটা যেন করে। আর সেই সাথে স্বাস্থ্য বিষয়ে কথা বলতে যাচ্ছি। স্বাস্থ্য বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাত। অনেকে স্বাস্থ্য, পৃথিবীর যত দেশ আছে সব দেশে স্বাস্থ্য সেবা উন্নত মানের চিকিৎসা এবং উন্নত মানের সেবা। আর আমাদের দেশে কিন্তু ফার্মাসিউটিক্যাল অনেক আগে আছে। পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে আমাদের দেশ কিন্তু ফার্মাসিউটিক্যাল এবং রপ্তানির দিক দিয়েও আগে গেছে, কিন্তু আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল আগে গেছে, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত স্বাস্থ্য সেবা উন্নতি হয়নি। এটা কীরকম উন্নতি হয়নি দেখা যাচ্ছে, একটা আমার কিছুক্ষণ আগে আমাদের স্যার মানে ডাক্তার স্যার উনি বললেন যে একটা কারো যদি চিকিৎসা করতে হয় সেই ক্ষেত্রে একটা ডায়াগনোসিস দরকার। তো সঠিক ডায়াগনোসিস যদি না হয়, মানে রোগ নির্ণয়টা যদি সঠিকভাবে না হয়, তাহলে ভুল চিকিৎসা হতে পারে। আবার ভুল চিকিৎসার ব্যাপারে মানে এখানে বিষয় দেখা যাচ্ছে অনেক ক্লিনিক গড়ে উঠেছে, বগুড়া জেলা সহ বিভিন্ন জেলাতে অনেক ক্লিনিক গড়ে উঠেছে, যেগুলো হয়তো বা লাইসেন্স আছে অথবা পায়নি, যাই হোক অনেক অনিয়ম আছে। তো এই ক্লিনিকগুলোর আমি বগুড়াতে অনেকগুলো আছে, আমি নাম বলতে চাচ্ছি না যেহেতু এই মুহূর্তে নাম বলার অনেক প্রতিষ্ঠানে অনেক অনিয়ম দেখা যায়। তো এই ধরনের প্রতিষ্ঠানে গিয়ে যদি আমরা যদি তাদেরকে মানে ম্যানেজিং কমিটিকে আমরা যদি বুঝাতে পারি যে আপনারা সেবার মানটা উন্নত করেন, অথবা যদি তারা সেই ক্ষেত্রে যদি রাজি না হয়, প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যত ধরনের সহযোগিতা এবং সাহায্য লাগে আমরা ডিডির মাধ্যমে নিতে পারবো বলে আমি আশা ব্যক্ত করতেছি। আর সবাইকে আমি সংক্ষিপ্ত এটুকু আমার বলার ছিল এবং এটুকু আমার বলার সুযোগ দেওয়ার জন্য আমার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে আমি মূল্যবান কথা বলার জন্য অনুরোধ রাখছি আজকের এই নবগঠিত কমিটি, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব ফেরদৌস জামান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানে কমিটি পরিচিতি, রাজশাহী এবং রংপুর বিভাগের কমিটি পরিচিতি এবং আলোচনা সভা আমাদের উত্তরবঙ্গের মধ্যমণি বলবো আমি এই কারণে, তো তার মাধ্যম দিয়ে আমরা এই সংগঠনটাকে পাইছি এবং একটা মূল্যবান সংগঠন পাইছি যেখানে কাজ করার পর্যাপ্ত সুযোগ আছে। আবুল কালাম আজাদ আমরা পাইছি উত্তরবঙ্গের আরেকজন নক্ষত্র
অ্যাডভোকেট রোকসানা পারভিন। আমরা আজকে পাইছি বগুড়া পৌরসভার সাবেক কমিশনার এবং প্যানেল মেয়র 1 নম্বর ওয়ার্ড জনাব শফিকুল ইসলাম নয়ন ভাই, আমাদের এই কেন্দ্রীয় মানবাধিকার সংস্থার সম্মানিত সভাপতি। আমাদের এখানে আরও উপস্থিত আছেন 2 জন সহসভাপতি, আমার সামনে মঞ্চ উপদেষ্টা, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক, শিক্ষা, স্বাস্থ্য, প্রচার প্রকাশনা দপ্তর, বিভিন্ন এবং সদস্য যারা আছেন সবাইকে আমি সালাম দিয়ে আমি আমার বক্তব্য আসলে সংক্ষিপ্ত করার জন্য চেষ্টা করব। কারণ এখানে অনেক বক্তব্য আসছে, আমি সেই বক্তব্যগুলোকে একটু একটু করে মানে আলোচনার ভেতরে না আনলেই না। যেমন প্রথমে আমি করি সাইডের ভাই, উনি স্বাস্থ্য বিষয়ে অনেকগুলো জিনিস বলছেন, আমি তার সাথে পুরাই অ্যাগ্রি। আর অ্যাগ্রি হওয়ার পেছনে আরও কিছু কারণ আছে। আসলে আমরা সবাই মানুষের প্রতিষ্ঠানে কাজ করতেছি, কিন্তু কাজের কি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী একসময় হারাও। এই যে সংগঠনে 1 বছর আগে যারা ছিল আজকে তারা নেই, সব কিন্তু নতুন আস্তে আস্তে যাচ্ছে। আমি কাউকে হারাতে চাই না, এটা সংগঠন আমি কাউকে হারাতে চাই না। আমি চাই সবাই সুস্থ, সুন্দর এবং স্বাভাবিকভাবে সবাই তাদের নিজ নিজ কর্মকাণ্ড ঠিক রেখে সংগঠনে যতটুকু সময় দিলে সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং সেই সাথে আমরা সঠিকভাবে মূল্যায়িত। আর এদিকে অ্যাডভোকেট ভাইও অনেক বিষয়ে উত্থাপন করছে, শিক্ষারও অনেক বিষয়ে চলে আসছে। আপা শিক্ষা বিষয়ক সম্পাদক এমরা খালেদুল ইসলাম সাহেব সিনিয়র সভাপতি, সবার মুখ থেকে আসলে সব কিছুই সম্ভব। এখন একটা জিনিস কি মানে না বললে একটা গ্রাম্য কথা বলতে হয়, 10 মিলে করি কাজ হারে যেতে নাই লাভ। আমরা যদি একা আমি একটা কাজ করতে যাই, ওই কাজে ব্যর্থ হলে আমি কিন্তু ডিপ্রেস। আর আমরা যদি 10 জন মিলে যদি একটা কাজ করতে যাই, ওই কাজে কিন্তু সফলতা না আসলে পরবর্তী সফলতা সিঁড়ি পাবো। কারণ 10 জনের মাথার ভেতর থেকে কিছু না কিছু বাড়াবে। স্বাস্থ্যের বেশ কিছু উপকরণ সাইডে ভাই বলছে, এমরা খালেদুল ইসলাম স্যারও বলছে। আমরা সবাই এখানে অ্যাডভোকেট সাহেবের অ্যাডভোকেট আইনে কিছু ব্যাখ্যা দিচ্ছে, আমাদের কাছে কোন কর্মকাণ্ডগুলো করতে পারবো, কোন কর্মকাণ্ডগুলো পারবো না, এর কিছু ধারা আমার কাছে আছে। আমি আসলে আমাদেরকে যে পেজগুলো দিচ্ছি, আমি একটা হাত ডান পেজ দিচ্ছি, ভুল না কিন্তু। আমি যে পেজ দিচ্ছি 4টা পেজে যে কর্মকাণ্ডগুলো দিচ্ছি, আমি শুধু দিচ্ছি যে একটা মানবাধিকার কর্মীর কাজটাকে আর সে কি পাবে। আমি কিন্তু কাজের বিস্তারিত যাইনি। আপনারা হয়তো জানেন না, এখানে এই বইটাতে কিন্তু বিস্তারিত আছে। এটারই প্রথম 4 পৃষ্ঠা আপনাদের সবার হাতে দিচ্ছে, পরের কিন্তু আরো 6-7 পৃষ্ঠা দেয়। কারণ একদিনে যদি দেয় তাহলে আমরা কেউ করবেনও না, দেখবেনও না। একটা মিটিংয়ের একটা আস্তে 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 ডেভেলপ করে। আমি একদিনে যদি বলি যে আজকে বগুড়ার সেক্রেটারি হয়েছি, আমি তো 2য় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আছে। আমি যে বেদগাড়িতে গত পরশুদিন একটা মারা হয়েছে, ওর ভেতরে মাথা ঢোকে, ভুল হবে। আমাকে আগে পরিবেশ পরিস্থিতি এবং আমার জ্ঞান, আমার আইন, আমার কানুন জানে কিন্তু একটা বিষয়ের ভিতরে যেতে হবে। হোমজিক্যাল কিছু করা যাবে না। সাধু একটা কথা বলছে যে আমরা যাই করি সিদ্ধান্তের সাথে আমাদের কাজের সাথে একজন যদি অন্যায় করি, আমার সংগঠনের পুরো সবাই অন্যায় করবো। একজন যদি ভালো কাজ করি, আমার সংগঠনের সবাই ভালো কাজ করবে। তার মানে কি আপনার সাফল্য আমার সাফল্য, আমার সাফল্য আপনার সাফল্য। আর এখানে আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বললাম, আমি কিন্তু কাজ সম্পর্কে সবাইকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি সবার। এখন যাকে যে পোস্ট দেওয়া হয়েছে, আপনারা মাথায় রাখবেন, যারা সদস্য আছেন তারা
এখানে প্রথম পৃষ্ঠার কমিটির নিচে একটা সুন্দর করে লাইন দেওয়া আছে যে জেলা কমিটির নির্বাচিত বা অনুমোদিত জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক পদাধিকার বলে এই কমিটির সদস্য হবে। তার মানে ওরা কিন্তু ডাইরেক্ট সদস্য না। এটা জেলা কমিটির সভাপতি সেক্রেটারি পদাধিকার বলে সদস্য হবে, তা অনুমোদিত কমিটি। আপনারা কিন্তু ডাইরেক্ট সদস্য। তার মানে আমার এক একটা ম্যান, আমার এক একটা হাত, আমার এক একটা জেলার কিন্তু সভাপতি। আপনার যে কাজ, তার মানে কি এই সভাপতি মানে কিন্তু খালি সভাপতিত্ব করেন না, আমি সভাপতি, আমি বিভাগের সদস্য বলে আমি বিভাগের সদস্য না। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কাজ কিন্তু অনেকে বলে গেছে যে আমাদের আজ থেকে সভাপতি আগামী মিটিংয়ের আগে আমরা সবাই একটা করে সদস্য সংগ্রহ, তার ম্যান বল না থাকলে আমার কোনো ভ্যালু না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি সভাপতি, তাহলে সহসভাপতিগুলোর কাজ কি? এই কাজগুলো সভাপতির সাথে আমরা আলোচনা করে সভাপতির কাজটা বুঝে নেব। আপনাদের সহসভাপতির কাজটা কি, কাজ না বললে সভাপতির থেকে বুঝে নেব। জয়েন্ট সেক্রেটারি এবং সাংগঠনিক যারা টোটালি জয়েন্ট সেক্রেটারি এবং সাংগঠনিক যারা তারা পুরোপুরি সেক্রেটারি সাহেবের সাথে যোগাযোগ করে। সেটা আজকে আমি সেক্রেটারি আছি, কালকে আমি নাও থেকে পারি। যার কর্মদক্ষতায় আপনিও হইতে পারেন, এভরিওয়ান কর্মদক্ষতায় যে কেউ আসতে পারে। যে যখন সেক্রেটারি থাকবে সাংগঠনিক এবং জয়েন্ট সেক্রেটারি, তারা সবাই সেক্রেটারির সাথে সমন্বয় করে। এই যে আজকে একটা মিটিং, আমি কাউকে ডাকিনি বা ইনভলভ করিনি, কিন্তু এই মিটিংটা পুরা যদি বলি A to Z করতে শুরু করে, শুধু একটা কাজ আমি করিনি, হোটেল ভাড়া এবং খাবারটা স্যারের উপর দায়িত্ব দেখতেছি। তাছাড়া এই যে আপনাদের জন্য বই তৈরি করা, আপনাদের কমিটি করা, আপনাদের দাওয়াত দেওয়া, আপনাদের কালেকশন করা, একা মানুষ হিসেবে কিন্তু আমি সবগুলোই করছি। এই কাজটা কিন্তু আমার না, কষ্ট করবে। আমি কিন্তু রাক্ষব না। আমি বলতেছি কোনটা যে নেক্সট কোনো মেসেজ যখন হবে তখন আমরা জয়েন্ট সেক্রেটারি এবং সাংগঠনিকে ফোনে জানাই দিলে তারা কমিটির লিস্ট সবাইকে দেওয়ার উদ্দেশ্য যে আপনারা সবার সাথে যোগাযোগ করবেন। আর এই যোগাযোগটা করার পরে স্বেচ্ছায় আপনারা জয়েন্ট সেক্রেটারি বা সাংগঠনিকের থেকে কেশিয়ার সাহেব অর্থাৎ কোষাধ্যক্ষ নাম্বার নিয়ে যত কালেকশন যদি থাকে আমরা তার মাধ্যমে ইনক্লুড হই। এখানে কাজ কিন্তু ডিসেন্ট্রালাইজ করতে হবে। কাজটা কিন্তু কারো একার পক্ষে কিন্তু সংগঠন দাঁড় রাখা সম্ভব নয়, ডিসেন্ট্রালাইজ করা। আর এখানে আরো কিছু কাজ হয়তো বলতেছেন যে খালি জয়েন্ট সেক্রেটারি সাংগঠনিক তা না, শিক্ষার কিছু অনুরাগী নিয়ে এখানে কনস্টিটিউশন করে দেওয়া আছে, যেটা দেয়নি। সর্বনিম্ন 5 সদস্য বিশিষ্ট একটা শিক্ষা উপকমিটি করবে, শিক্ষা আলাদা 5 সদস্য বিশিষ্ট একটা শিক্ষা উপকমিটি করবেন। শিক্ষার বিষয়ে যাই আছে তাই প্রধান হবে। স্বাস্থ্যের যিনি ডাক্তার আছেন উনি 5 সদস্য বিশিষ্ট সর্বনিম্ন 5 সদস্য বিশিষ্ট একটা উপকমিটি করবেন, উনি প্রধান হবে। একা তো উনি করতে পারবেন না স্বাস্থ্য সব কাজ, তো ওনার একটা কমিটি লাগবে। 5 সদস্য বিশিষ্ট একটা উপকমিটি করবে, তারাও কোম্পানি কাট করবে, সবই করবে। স্বাস্থ্যওয়ালারাও উপকমিটি করবেন এবং আইন বিষয় যিনি আছেন উনিও একটা উপকমিটি করবেন। তার মানে ওনারা এখনো কিন্তু পুরো 16টা জেলায়, মানে আমি যে হিসাব পাইছি 122টা থানায়, তারপরে 122টাই পৌরসভা আছে, ওনার একার পক্ষে কিন্তু সম্ভব না। একটা বিভাগের আইন বিষয়ক বা বিভাগের শিক্ষা বিষয়ক এটা কিন্তু সম্ভব না। যার জন্য এনারা
সবাই একটা 5 থেকে 7 বা 11 সদস্য বিশিষ্ট একটা আলাদা উপকমিটি করবেন। ওই কমিটির প্রধান হবেন আপনি। তাদেরকে দিয়ে আপনারা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন। আর তদন্ত কমিটিটা আমি মনে করি যে আমার সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক কয়েকজন মিললেন বসে আমরা একটা তদন্ত কমিটি আমরা করব। কারণ আমরাও রাজনীতি নাকি, আমরাও রাজনীতি যার যার ভাবে। আর এখন থেকে বিভিন্ন জেলা বা থানায় যে কমিটিগুলো হবে, বিভিন্ন জেলা, থানা, ইউনিয়ন, পৌরসভা যে কমিটিগুলো হবে, যে যে পোস্টে আছেন আপনি সাংগঠনিক, আপনার টোটাল বিভাগের ইউনিয়নের সাংগঠনিক হলো তার নাম্বারটা আপনার কাছে থাকবে। আপনার শিক্ষা বিষয়ক টোটাল বিভাগের শিক্ষার যে যে পদের পোস্টে যাবে তার নাম্বারগুলো আপনার কাছে থাকবে। কারণ আপনি ধরতে ওই শিক্ষার্থীর খোঁজ নিতে পারেন। কারণ আপনি তো যায় খোঁজ নেওয়া সম্ভব না। মানে প্রায় 200 কমিটি যদি আমাদেরকে তো অভিজ্ঞতা করা হবে, 200 কমিটি হওয়ার মতো সুযোগ আছে রাষ্ট্রের পালন হতে। তখনই কিন্তু যখন ডিসেন্ট্রালাইজড হবে তখন কিন্তু আমাদের সবার প্রত্যেকটা মেম্বারের বেতন কাঠামো সুবিধা হবে। আর প্রতিটা জেলাকে আসলে তো কিছু না কিছু বিভাগের মধ্যে চলে আসবে নাকি ভাই? আমরা তখন কিন্তু আমাদের বিভাগের জন্য উপকমিটিগুলো আমরা চেষ্টা করি উপকমিটি আগে উপকমিটিগুলো করে নিই। আর এখানে মানবাধিকারের যে কাজ আমি যে মানে লাস্টের 3টা ফেজ দিচ্ছি, প্রথমটা কমিটি ছাড়া আমরা একটু স্বেচ্ছা সবগুলো দেখে নিই, তাহলে নিজের কাজগুলো নিজেরা অভিজ্ঞ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের মধ্যে সহকারী পরিচালক স্যার জনাব রোকসানা পারবেন বিশেষ অতিথি তার মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ। বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন রংপুর ও রাজশাহী ও রংপুর বিভাগের পরিস্থিতি আলোচনা উপস্থিত ডিটি আবুল কালাম সভাপতি শফিকুল ইসলাম নামদার এবং উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে আমরা অনেকবার অনেক মিটিং করেছি, অনেক রকম লোকজন এসেছে, অনেকের সাথে আমাদের পরিচয় হয়েছে, কিন্তু কালক্রমে কিভাবে তারা হারিয়ে যায় এটাই আমার মানে বিশ্বাসযোগ্য হয়নি। কেননা সবাই আসে প্রতিশ্রুতি নিয়ে আমরা সবাই মানব সেবা করব, কিন্তু কেনই মানব সেবা থাকে না? এখানে আমাদের ভোগে না, ত্যাগেই সুখ দিতে হবে। সব জায়গায় যে সবসময় ভোগ করবো এটা আমাদের বড় কথা না। আমরা এখানে এই লিস্টে দেখলাম পারিবারিক সমস্যা, দাম্পত্য কলহ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, এই কাজগুলো নিত্য নতুন আমাদের সমাজে হচ্ছে। এখন আমরা যেখানে যে জায়গায় আসি না কেন, একজন অসহায় মানুষ কিন্তু জানে না বগুড়া 10 কোথায় গেলে আমার সমস্যার সমাধান হবে। কিন্তু তৃণমূল থেকে যদি তারা তাদের হাত ধরে সেই নির্দিষ্ট জায়গায় সংশ্লিষ্ট জায়গায় নিয়ে যায়, এটাও কিন্তু আমাদের একটা সেবা। একজন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, এটাও আমাদের সেবা। একটা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে গেলাম, এটাও সেবা। এটাও কি? এটা আল্লাহর সন্তুষ্টি হলো, আমাদের আখিরাতের জন্য ভালো হলো, আমাদের ইহকালের জন্যও ভালো হবে। তাহলে কি আমরা সারাদিন শুধু আমাদের সংসার নিয়ে কর্মব্যস্ত থাকবো? তাহলে কি আমাদের ভালো কাজ করার জন্য তো আল্লাহ আমি মনে করি মানব অধিকার সংস্থা একটা সেবামূলক প্রতিষ্ঠান। এখানে আমাদের উচিত সবাই সবার জায়গা থেকে শুধু অর্থ দিয়ে না, যে যেভাবে পারেন একটু সহযোগিতা করেন, তাহলে আমাদের প্রতিষ্ঠানটাও উন্নয়নের পথে যাবে, উন্নয়ন হবে। আমরাও একটু মনে করেন গর্বিত হতে পারবো যে না, আমরা মানুষের পাশে দাঁড়িয়ে অনেক উপকৃত করেছি এবং উপকৃত হয়েছি। কারণ কাউকে কিছু দিতে পারলে এখানে নিজেকে গর্ববোধ মনে করা যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের মাননীয় প্রধান অতিথি স্যার জনাব আবুল কালাম আজাদ, বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশনের সহকারী পরিচালক স্যার
আপনাদের সামনে মূল্যবান বক্তব্য। আসসালামু আলাইকুম। বাংলাদেশ কেন্দ্র মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশ কেন্দ্র শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন রংপুর এবং রাজশাহী বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে প্রথমে স্মরণ করি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, স্বাস্থ্য, শিক্ষা এবং মানবতাবাদী ঘর, যিনি এই প্রতিষ্ঠানের শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষ যারা, তারা যেভাবে নির্যাতিত হচ্ছে, এই নির্যাতনের হারটা কীভাবে কমানো যায়। অসহায় মানুষগুলি অনেক সময় এত নির্যাতিত হয় যে তাদের দাঁড়াবার কোনো জায়গা পায় না। তারা এমন অবস্থা হচ্ছে, যদি পরিষদে যায় তারা পরিষদে বিচার পাচ্ছে না, থানাতে যাচ্ছে তারা থানাতে বিচার পাচ্ছে না, সেখানে ঘোষণা দিলে সেখানে কাজ হয় না, কোর্টে আসতে আসতে সেখানে বিভিন্ন দালাল চক্রের হাতে পড়তে হচ্ছে, সেখানে তারা ঠিক মতো দাঁড়াতে পারতেছে না। বাংলাদেশ এই কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা স্বাস্থ্য ফাউন্ডেশন, এটার লক্ষণ হচ্ছে মানুষ মানুষের জন্য। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করছে। 18,000 মাখলুকাতের ভিতরে মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠাইছে। এই মানুষের অনেক দায়িত্ব কর্তব্য আছে। আমরা শুধু গোপনে আসলাম আর গোপনে চলে গেলাম, আমার দায়িত্ব থেকে আমি দূরে থাকলাম, আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। আমাকে যখন জবাবের কাঠ করে দাঁড় করাবে যে তুমি তোমাকে এত শিক্ষিত বানাইছি, তোমাকে অনেক জ্ঞান দিয়েছিলাম, তোমাকে মর্যাদা দিয়েছিলাম, তোমার পাশে অনেক অসহায় মানুষ ছিল, তারা তোমার পাশে আছে, কিন্তু তুমি তাকে সাহায্য সহযোগিতা করো না। এর কারণটা কি? এই জবাবটা কিন্তু আমরা দিতে পারবো। যাই হোক, একটা অসহায় মানুষের পাশে দাঁড়ায় কিছু করা যায় না, কিন্তু যখন 10 জন মানুষ একটা মানুষের পাশে দাঁড়াবে, বৃহৎ একটা প্রতিষ্ঠান যখন একটা মানুষের পাশে দাঁড়াবে, তখন বৃহৎ একটা শক্তি সেখানে দাঁড়ায় যায়, তখন তার জন্য অনেক কিছু করা সম্ভব। আপনারা জানেন হয়তো বগুড়ার একটা ঘটনা, আপনার এই বনানীতে একটা মেয়ে ঢাকা থেকে আসার পথে উনি আশুলিয়া থেকে গাড়িতে উঠছে, বনানীতে নামছে, নামার পরে রাতে 1টার সময় মেয়েটাকে একটা রিক্সাওয়ালা প্রচুর আসবে হলো 7 মাথায় বলছে, বলার পরে তাকে নিয়ে গেছে এই যে বাইপাস রোডে, রাজশাহী রোডে নিয়ে যে তার টাকা পয়সা যা ছিল সেগুলো তো ফেলে ছেড়ে নিয়েছে, একটু হয়তো টানে স্ট্রাইক করছে, তখন তার মাথাতে আঘাত করছে, বলে পারে মেয়েটা ওই অবস্থায় মারা যায়। মারা যাওয়ার পরে তখন সে তো ওই জায়গায় মারা গেছে, যার পরে পরের দিন খোঁজ পাওয়া গেছে যে এইরকম ওখানে একটা মেয়ে মারা গেছে। এক পর্যায়ে এটা মানে সরকারবাদী একটা মামলা হয়, তারপরে তদন্ত হয়, তদন্ততে ওখানে কোন রিক্সাওয়ালা গিয়েছিল সেটা বের করছে, বের করার পরে ছেলেটাকে ধরছে, ধরার পরে তাকে এই শাহজাহানপুর থানাতে নিয়ে যা আটকে রাখা হয়েছে 3 দিন যাবত। ওই ছেলেটাই 3 মাথায় এক বাসায় ভাড়া থাকতো। ওনার বউ আমাদের অফিসে, অফিসটা ছিল পিএটিসি মার্কেটে, ওখানে আমাদের কাছে একটা অভিযোগ করলো যে এইরকম আমার বাসা থেকে আমাকে বের হতে দিচ্ছে না। কে বের হতে দিচ্ছে না? বাসাওয়ালা বের হতে দিচ্ছে না, মানে জিনিসটা সরে পড়ছে আর কি। যাই হোক, পর্যায়ক্রমে আমরা থানাতে কথা বলে ওখান থেকে পুলিশ পাঠাই দিই, তারপর তাদেরকে আমরা উদ্ধার করে আমরা তাদেরকে পাঠাই দিই, এবং ওই মামলাটা আজও আমরা পরিচালনা করতেছি আর কি, মামলাটা দেখতেছি। এখন বিষয়টা হলো যেটা বোঝাতে চাচ্ছি, এই যে অসহায় মানুষ এখন হয়তো তার স্বামী অপরাধ করছে, কিন্তু তার বউ কিন্তু অপরাধ করেনি, তার যে মাসুম 2টা বাচ্চা তারা কিন্তু অপরাধ করেনি, কিন্তু তারা কিন্তু নির্যাতিত হচ্ছে। আমাদের কাজ কি? অপরাধী যে অপরাধীর বিচার হবে, কিন্তু যে অপরাধী না তার বিচার হবে, সে পরিস্থিতি শিকার হবে, এটা হওয়া যাবে না। এই দিক থেকে আমাদের সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি যেহেতু আমাদের মানবাধিকার সংস্থা, এখানে কিছু প্রসেসিং আছে, আমাদের এখানে যারা অভিযোগ করে সেই অভিযোগটা করবে, সেই অভিযোগ করার একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী যদি আসে তাহলে আমরা কাজ করতে পারবো, নচেত আমরা সেই কাজটা করে আমরা কিন্তু নিজেরা বিপদে পড়ে যাব। এদিকে আপনারা সচ্ছল থাকবেন। এই প্রতিষ্ঠানের এই যে দেখেন ফর্ম আছে, এই যে নোটিশ ফর্ম, এই যে আবেদন ফর্ম, আবার বিকল্প বিরোধ নিষ্পত্তি ফর্ম, মানে একটা অভিযোগ দিল সেটা কিভাবে নিষ্পত্তি করা হবে, এগুলো পার্ট বাই পার্ট একটা সিস্টেম আছে।
এখানে অভিযোগটা দিবে, দেওয়ার পরে এখান থেকে তদন্ত যাবে, সেই নোটিশ যখন যাবে তখন 3টা জায়গায় নোটিশ চলে যায়, থানাতে যায়, ওই এলাকার চেয়ারম্যানের কাছে যায়, ওই এলাকার যে আসামি তার কাছে যায়। তখন কিন্তু থানাও জানলো, পাশাপাশি ওই এলাকার চেয়ারম্যান জানলো, পাশাপাশি যে আসামি হয় সে তো জানলোই। তারপরে তারা কি করবে, আমাদের এখানে আসে হাজিরা দিবে, দেওয়ার পরে প্রসেসিং অনুযায়ী এখানে বিচার হবে এবং ন্যায় বিচার হবে। ঠিক আছে, আর যেটা হবে না, হয়তো আমাদের মাধ্যমে হচ্ছে না, আইনের সহযোগিতা নেওয়া লাগতেছে, সেখানে আমাদের প্যানেল অ্যাডভোকেট থাকবে, প্যানেল অ্যাডভোকেট আছে, সেই অ্যাডভোকেটের মাধ্যমে তারা মামলাগুলি তারা কোর্টের মাধ্যমে পরিচালনা করবে। আমাদের এই প্রতিষ্ঠানের সাথে জজ সাহেব জড়িত আছে, ডিসি সাহেব জড়িত আছে, এসপি সাহেব জড়িত আছে, তাদেরকে আমাদের অবগতিপত্র দেওয়া আছে এবং তাদেরকে আমাদের কাছে আমরা বিভিন্ন বিষয় আদায় নিয়ে আমরা তার সাথে দেখা করি, আমরা যাই। কাজেই এই প্রতিষ্ঠানটা একটা স্বচ্ছ সুন্দর একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান একটু লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান। আমাদের যে BCHR এবং BCHF শিক্ষা স্বাস্থ্য ফাউন্ডেশন, এই শিক্ষা স্বাস্থ্য ফাউন্ডেশন এটাও একটা মানবাধিকার সংস্থা, কিন্তু এরা কাজ করে দুটো বিষয় নিয়ে বেশি, একটা হলো শিক্ষা আর একটা হলো স্বাস্থ্য। এখানে অনেকে আছে যেমন মনে করেন যে অসহায়, তার বাচ্চাকে লেখাপড়া করাতে পারতেছে না। আমাদের ইতিমধ্যে একটা স্কুল হয়ে গেছে, আমাদের দেখেন আমাদের এখানে একটা ঠিকানা আছে যে 45, হ্যাঁ 45 আপনার শেরেবাংলা নগর। এটা কিন্তু আমাদের পথচারী শিশুদের নিয়ে একটা স্কুল আছে, পথচারী শিশু, তারা বিনামূল্যে লেখাপড়া করে। এই স্কুলের পাশে হচ্ছে আমাদের যে অফিস, এই হেড অফিসটা, বুঝতে পারছেন? আমাদের এইরকম স্কুল ইতিমধ্যে আমাদের আর একটা হয়েছে নার্সিং কলেজ, সেন্ট্রাল নার্সিং কলেজ, আমাদের একটা সেন্ট্রাল নার্সিং কলেজ আছে আর কি, পর্যায় করবে। আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা জেলাতে একটা করে স্কুল করার জন্য, একটা করে ইতিমখানা করার জন্য। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর একটা উপভুক্তির ব্যবস্থা করবো। আর যারা ভালো ছাত্র তাদেরকে আমরা জেলা পর্যায় থেকে একটা বৃত্তি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আর যাই হোক, এটা তো একার পক্ষে সম্ভব না, এটা 10 জনের সম্মিলিতভাবে এটা করতে হবে। এটা কিছু প্রসেসিং আছে, সেই প্রসেস অনুযায়ী কাজ করতে হবে। আর দ্বিতীয়ত হলে কি, আমাদের এই সংগঠন এটা রাজশাহী এবং রংপুর বিভাগের যে বিভাগীয় একটা কমিটি করলাম, এটা যদি আমরা এই প্রতিষ্ঠানটাকে, এই পদটাকে যদি আমরা যদি অ্যাম্বাসেডর করতে পারি, পদের যে একটা ভ্যালু করতে পারি, যদি এটাকে আমরা ডাইনামিক হিসেবে আমরা তৈরি করতে পারি। যেমন দেখেন এশিয়ার দই, এশিয়ার যে একটা ব্র্যান্ড হয়েছে, এই দইটা যদি মনে করেন যে আর বহু জায়গায় দই বিক্রি করতেছে, কিন্তু তারপর কিন্তু ওই দইয়ের একটা ভ্যালু তৈরি হয়েছে, ভ্যালু তৈরি হয়েছে না, একটা ভ্যালু তৈরি হয়েছে। আমরা যদি আমাদের এই প্রতিষ্ঠানটাকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারি, এই দুইটা বিভাগের ভিতরে আরো অন্যান্য মানবাধিকার সংস্থা কাজ করতেছে, আমরাও কাজ করতেছি, আমরা চেন অফ কমান্ডমেন্টের কাজ করতেছি। এর আগে 7 বছর কাজ করতেছে, আজ পর্যন্ত কখন কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি। তা আমরা কোনো প্রশ্নের সম্মুখীন হব না, এমন কোনো প্রশ্নের সম্মুখীন হব না যে প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না, এরকম কোনো কাজ আমরা করবো না। আর মানবাধিকার কর্মী কারো হবে যে সৎ পথে পয়সা উপার্জন করে এবং সেই উপার্জিত অর্থের কিছু অংশ অসহায় নির্যাতিত নিপীড়িত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত মানুষের পিছিয়ে ব্যয় করে, সেই হচ্ছে মানবাধিকার কর্মী। এই কথাটা আপনারা মাথায় রাখবেন যে আমি মানবাধিকার কর্মী যে হচ্ছে, আমি যে মানুষের সেবাইতে আমি আগে আসতেছি, আমার দৃষ্টিকোণ থেকে, আমার থেকে আমার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমি যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, এই চিন্তা ভাবনাগুলো মাথায় রাখতে হবে। আর পাশাপাশি আমরা আপনাদের না ভাবি, আমি চেষ্টা করতেছি যে আমার একটা পদ, বিভাগের এই যে 21টা পদ, একটা পদে একটা পারফেক্ট ব্যক্তিগুলো যেন আসে, সেই পদের ব্যক্তিগুলিকে যেন আমরা সেই জায়গায় আমরা স্থাপন করতে পারি। আর এটা আমাদের একটা চিন্তা ভাবনা, আমরা এটা কাজ করতেছি আর কি। এবং এই যে শিক্ষা, স্বাস্থ্য এবং এই যে বিচার, আইন বিচার বা পার্ট বাই পার্ট আমরা মনে করেন টিম গঠন করতেছি আর কি। আপনারা আমাদের সহযোগিতা করবেন। এবং আমাদের চেয়ারম্যান সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ, খুবই ভালো মানুষ। উনি দেখেন আমি 5 বছরেরও কাজ করতেছি, 7 বছর কাজ করতেছি, উনি কখনো ওই যে ইয়ে থেকে রক্ত থেকে অনেকে যায় কমিটি করার জন্য, কখনো উনি ওখান থেকে কমিটি দিবে না, কেনা কমন ছাড়া কোনো কাজ করবে না। এখানে যে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি 2টা বিভাগে কাজ করতেছি, সে কয়েকটা আমার সাথে লিঙ্ক তৈরি করে দেয়। আপনি আমার ডিডি আছে, আপনি ওখানে পরামর্শ করেন, তার সাথে যোগাযোগ করে আপনি কমিটি নেন। পঞ্চগড় থেকে একজন আমার পরশুদিন ফোন দিয়েছিল, আমি বলছি যে ঠিক আছে আপনি বগুড়ায় আসেন, আপনার সাথে বলবো, আমরা কমিটি দিব। হয় এইভাবে আপনারা চেন অফ কমন মেনে আপনারা কাজ করেন, আপনারা কাজ করতেছেন, কাজের বিনিময়ে কর্মসূচি, কাজের বিনিময়ে একটা কথা আছে, আপনারা কাজ করতে, কাজ কিন্তু কাউকে খালি হাতে ফিরে দেয়। এখন হয়তো আপনারা মনে করেন যে হয়তো ফ্রি সময় দিচ্ছেন বা ফ্রি মনে করেন কাজ করতেছেন, একসময় হয়তো আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারবো,
কিছু না এই নিয়ে আমরা দাঁড়াইতে পারবো। একসময় ব্লাস্ট বলে লেগা বলে তাদের কিছু ছিল না, এখন ওখানে ঢুকতে যান, ওখানে তো ফিক্সড বেতন দেয়, ফিক্সড বেতন, মানবাধিকার কর্মীদের ফিক্সড বেতন দেয়, ওখানে ঢোকা যায় না সহজে। আমরা যদি ওই রকম ব্রাঞ্চ তৈরি করতে পারি তাহলে দেখবেন যে আমাদের এখানে ঢোকার জন্য অনেকে লবিং সহজে করতে পারবে। কিন্তু সেই পরিবেশটাও একদিন আসবে, একটু সময়ের অপেক্ষা, সেটাও চলে আসবে। আমাদের প্রতিষ্ঠানে অনেক ভালো ভালো লোক আসার জন্য তারা আমার সাথে লবিং করতেছে, আমিও চিন্তা ভাবনা করতেছি আমি ওই সমস্ত লোকজনকে আমার এই প্রতিষ্ঠানের ভিতরে ঢোকাই নিয়ে এলাম, প্রতিষ্ঠানটা উত্তরতা বৃদ্ধি পাবে। এবং আপনারা সকলেই চেষ্টা করবেন, কারণ আমরা অর্থ সম্পদ দিয়ে কাজ করি না, আমরা মানব সম্পদ দিয়ে কাজ করি। এটা আমাদের আপনাদের একটা রাখতে হবে যে এখানে যদি আমরা মানব সম্পদ না বাড়াই, আর 10টা লোক আসলে 10টা লোকের ভেতর থেকে দেখবেন একজন মানুষ পর্যাপ্ত পরিমাণে এই পেশায় সময় দিচ্ছে, কাজ করতেছে, সবাই কাজ করতে পারে, কিন্তু আর ভেতর থেকে দেখবেন একজন যেমন কেন্দ্র সাহেব পর্যাপ্ত পরিমাণে কাজ করতেছে। আমার নয়ন ভাই প্রায় 5 বছর যাবত আমাকে সাহায্য সহযোগিতা করতেছে, কাজ করতেছে। তো আপনারা সবাই আগে আসেন, এই প্রতিষ্ঠানটাকে আরো শক্তিশালী করেন, এবং আপনারা আপনাদের যে পরিচয় এবং আপনাদের যে একটা আইডি কার্ড দেওয়া হলো, এই আইডি কার্ডের কিন্তু অনেক ভ্যালু, এই আইডি কার্ডের অনেক ভ্যালু। এটা যখন কোনো অফিস আদালতে কাজ করতে যাবেন, করলেন, আপনি কার্ডটা দেখাবেন, দেখবেন আপনি কাজটা কত দ্রুত প্রত্যেকে একটা ভিজিটিং কার্ড করে নেবেন, যেখানে গেলেন একটা ভিজিটিং কার্ড দিলেন, আপনি পরিচয়টা দিলেন, হ্যাঁ পরিচয় দিলেন, তখন আপনি পরিচয়ের মাধ্যমে আমার প্রতিষ্ঠানটা পরিচিত হবে। যাই হোক, আমি কথা বাড়াবো না। তো যে কথাগুলি বলা হলো, যে দিক নির্দেশনাগুলি দেওয়া হলো, আশা করি আপনারা এই দিক নির্দেশনা অনুযায়ী আপনারা কাজ করবেন। আর আপনাদের পর্যায়ক্রমে আমরা গাইড করব, কিছু শিক্ষণীয় বিষয় আছে, প্রশিক্ষণের ব্যাপার আছে, এগুলো যদি আপনাদের না শিখে তাহলে আপনারা বিচার আচার করতে পারবেন না, আইনের কাজগুলি আপনারা করতে পারবেন না। আমরা পর্যায়ক্রমে মিটিং একদিনে তো সম্ভব না, একদিনে সম্ভব না। দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে সত্য কথা বলতেন এবং তাকে আলাদা উপাধিতে ভূষিত করছিল, যারা তাকে ভূষিত করছে তারা তার বিরোধিতা করছে। যখন সে মক্কা থেকে মদিনায় যায় তখন বারবার মক্কা থেকে ফিরে তাকে বলে, হ্যাঁ আমার স্বদেশ তুমি কত সুন্দর, আমার স্বজাতি যদি আমার সাথে ষড়যন্ত্র না করতো তাহলে আমি তোমাকে ছেড়ে কোথাও যেতাম না। কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য ছিল কি, আমি প্রতিষ্ঠিত হব, আমার লক্ষ্য উদ্দেশ্য আমি প্রতিষ্ঠিত হব। তার লক্ষ্য উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠিত হয়েছে, সে মদিনায় যা প্রতিষ্ঠিত হয়েছে এবং মদিনা থেকে মক্কায় এসে সে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের টার্গেট যদি এটা থাকে যে আমরা প্রতিষ্ঠিত হব, আমাদের প্রতিষ্ঠানকে আমরা প্রতিষ্ঠিত করব, তাহলে আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারব। এবং পরশের একটা আমরা মাঝে মধ্যে বলি যে লোহার সোনায় পরিণত হয়, পরশ পাথরের স্পর্শে লোহার সোনায় পরিণত হয়। খাজা মঈনুদ্দিন চিশতি যখন পাকিস্তান থেকে ভারতে আসে, তার চেহারা থেকে 90,000 হিন্দু মুসলমান হয়েছিল। বড়বীর আব্দুল কাদের জেলেনি যখন ডাকাতের হাতে পড়ছিল, তখন ওই ডাকাত দল আল্লাহর বড় বড় বলি হয়ে গেছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মারতে আসতো তারাই এক সময় কি হয়েছে, তারা দিনদার হয়ে গেছে। পরশের একটা দাম আছে। তা আমাদের পরশ এই যে আজ আমরা প্রথমে তো এই বগুড়াতে আমি ছিলাম সভাপতি, আমার বিশেষ ছিল সেক্রেটারি, এই 2 দিনে আমরা শুরু করছি। আজ আমার সাথে কত লোক, আমাদের যে একটা পরশ আছে, এই পরশে যদি আপনারা আলোকিত হন, যদি পরিবর্তন হয়, তাহলে আমরা মনে করবো যে আমরা মানুষ। আর যদি না সেটা করতে না পারে তাহলে মনে করবো আমাদের ভিতরে কিছু নাই। যাই হোক, আপনি আর কথা দীর্ঘায়িত করবো না। আপনাদের কাছে আমার আকুল আবেদন, এটা একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, অরাজনৈতিক প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান, এদিক খাওয়ার মতো। এখানে সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলি দাঁড়াবে, সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। একার দ্বারা কখনো সম্ভব না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন তাহলে এই প্রতিষ্ঠানটা অনেক বড় হবে, আর সহযোগিতা না করলে কেউ না কেউ এগিয়ে আসবে, তার মাধ্যমে প্রতিষ্ঠানটা বড় হয়ে যাবে। প্রতিষ্ঠান বসে থাকবে না, প্রতিষ্ঠান বসে থাকবে না। আজ হয়তো এই প্রতিষ্ঠান এই অবস্থা, দেখবেন কিছু 2-4 বছর পরে দেখবেন এই প্রতিষ্ঠানে আর ঢোকার সত্য থাকবে না। এরকম দিন হয়তো চলে আসবে, আমি থাকবো না, আমার বিশেষ থাকবে না, আপনি থাকবে না, কিন্তু যে কেউ দেখবেন এর সাথে হারাই গেছে, সেই প্রতিষ্ঠানটা দাঁড় করাই দেবে। যাই হোক, অনেক কথা হলো, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিন। আর যেহেতু একটা বিভাগীয় কমিটি, একটা ভাইটাল কমিটি, এরপরে জেলা কমিটি হবে, থানা কমিটি হবে, ইউনিয়ন কমিটি হবে। ইতিমধ্যে রাসেল সাহেব একটা কথা বলছে, কমিটি করতে গেলে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়, অনেকে অনেক কথা বলে, কাজ করতে গেলে কথা হবে, অনেকে অনেক ধরনের প্রশ্ন করবে, সেটা আমাদের নিগার, ওইটা আমাদের মুক্তি দিতে হবে। টাকা পয়সার ব্যাপার যেটা বললেন আর কি, আমরা মূলত আমরা কার্ডের জন্য আমরা 1 টাকাও নিই, এটা মনে রাখবেন।
আমরা বিনামূল্যে কার্ডটা তৈরি করে দিই। এই প্রতিষ্ঠান বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে এবং বিনামূল্যে আইডি কার্ড তৈরি করে দেয়। যেহেতু একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে এখানে ডলার পেপার হয়ে আসতে হবে, এখানে কিছু ডোনেট করে আসতে হবে, কিছু দান করে আসতে হবে। আপনি দানের পয়সাটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই যে পথচারী শিশুদের যে স্কুলটা করা হয়েছে, সেখানে তাদের খাবারটা পর্যন্ত দিতে হয়। এই যে আপনি 8 তারিখের একটাই দেখছেন, আমাদের চেয়ারম্যান সাহেব এবং মাননীয় এমপি সাহেব হাবিব হাসান এমপি, উনি উত্তরা এমপি। আমাদের এই প্রতিষ্ঠানের সাথে 12-14 জন এমপি মন্ত্রী জড়িত আছে। আর কি পাশে কিন্তু মর্তজা, উনি কিন্তু এই প্রতিষ্ঠানের উপদেষ্টা। তারা এই যে খাবার বিতরণ করে এই টাকাটা কোথা থেকে আছে? আমরা কিন্তু যারা পরিচালক আছি বা বিভিন্ন জেলায় আমরা কাজ করতেছি, আমরা কিছু অনুদান পাঠাই দিই, সেই সব অনুদান দিয়ে তারা এই সমস্ত কাজ করে থাকে। আপনারা যদি কিছু অনুদান না দেন, তাহলে প্রতিষ্ঠান তো বাড়বে না। আমরা যে অসানিয়োজিত মানুষের কাজ করবো, একজন মানুষ আইনি সহায়তা নিতে আসতেছে, তাকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবো, ওটার জন্য কিছু খরচ আছে। এই খরচটা আমরা কোথা থেকে করবো? তা আপনারা যদি একটু একটু করে সহযোগিতা করে, তাহলে আমরা ওই কাজটা করা আমাদের পক্ষে সুবিধা হবে। যখন এই কাজগুলো হবে, একটা মানুষ উপকার পেল, তখন কিন্তু তার অন্তরে একটা নীরব প্রার্থনা করবে, তার জন্য দোয়া করবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি উপকৃত হয়েছি। যেমন এই যে বাগবাড়ির একটা ঘটনা বলি আর কি, একটা মেয়ে তার স্বামী মাছ মারতে গেছিল, শর্ট সার্কিটে মারা গেছে, সেই ছেলেটা মারা গেছে। এখন ওই ছেলের মেয়েটার মানে ভাইও নাই, বোনও নাই এবং বাবা মা দুজনই মারা গেছে। এখন তাকে কি করছে, শ্বশুর কিছুটা রাখার পরে বাড়ি থেকে বের করে দিচ্ছে। বাড়িতে বের করে দিয়েছে, এখন সে কোথায় থাকে? গ্রামে এসে যে বাসায় থাকে, সে বাসায় থেকে কাজ করে, বাচ্চাটা নিয়ে কাজ করে। আমাদের মানবিকা সংস্থায় এসে অভিযোগ দিল, অভিযোগ দেওয়ার পরে আমরা ওনার শ্বশুরকে মানে তলব করলাম। তলব করার পরে ওনাকে আনতে পারলাম না। পরপর আমাদের সিস্টেম হলো 3টা নোটিশ দিতে হবে এবং সেটা ফিট দিয়ে নিয়ে আসতে হবে, পোস্ট অফিসের মাধ্যমে দিতে হবে। সেটা দিলাম, দেওয়ার পরে কোনো কাজ হলো না। তদন্ত পাঠালাম, তদন্ত রিপোর্ট সত্য। তখন আমরা কি করলাম, একটা প্রতিবেদন তৈরি করি আমার এই অ্যাডভোকেটের মাধ্যমে আমি কেস দাঁড় করাইলাম। কেস দাঁড় করানোর পরে আমি 10 দিকে মনে করেন যে আপনার একটা ওয়ারেন্ট দিয়ে দিই। ওয়ারেন্ট দেওয়ার পরে তারপরে মনে করেন যে আপনি যখন ওয়ারেন্টটা আসামি হয়তো দ্রুত গতিতে সেটার বিচারটা হয়ে গেছে। ওই মহিলা বাড়ি এবং যে জিনিসপত্রগুলো ছিল বগুড়াতে আমরা মনে করেন যে বগুড়াতে আমরা কালেক্ট করছি আর কি। এবং ওনার স্বামীর 81,000 টাকা ছিল আর কি। সেই টাকাটা জমি রাখা ছিল, সেই জমিটা আমরা উদ্ধার করে দিয়েছি। 2 লক্ষ টাকা জরিমানা দিয়েছিল যে বেশি নালা যে তাদের শর্ট সার্কিট ছিল, সেই টাকাটা পর্যন্ত আমরা উদ্ধার করে দিয়েছি। এই যে বিনামূল্যে কাজটা করছি, এটা তো আপনাদের সহযোগিতায় আমরা কাজটা করছি। আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে তো আমরা এই কাজগুলা অসহায় মানুষগুলো আমরা ওভাবে কাজ করতে পারবো না। যাই হোক, এখানে একটা বছরে হয়তো অল্প কিছু হয়তো মনে করেন যে যখন আইডি কার্ড করা হয়, রেডি করা হয় বা এই ওষুধের মানে কিছু অনুদান নেওয়া হয়, তা আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ধন্যবাদ আপনাদের, অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসছেন, এই জন্য আপনাদের অভিনন্দন এবং ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এবং মানুষের সেবা করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন আপনারা। এবং বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী, আসলে বগুড়া গেস্ট হাউসের স্বত্বাধিকারী, সমাজসেবক জনাব গোলজার রহমান টুকু ভাই, আপনাকে আমরা পুরুষকে বরণ করে নেওয়ার জন্য একটু হাত দেন, তাহলে উনি আমাদের বলেছেন বন্ধনের অন্যতম সদস্য। আচ্ছা, আগামীতে উনি আমাকে উপদেষ্টা পরিষদের মধ্যে থাকবেন। সভাপতি সাহেব তার সমাপনী বক্তব্যের মাঝখান থেকে সভাপতির ইতিটা নিলেন।
আর তো কিছু নেই সভাপতি স্যার আমি সভাপতি সাহেবকে তার সম্পূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা রাজশাহী এবং রংপুর বিভাগে কমিটি পরিচিতি এবং আলোচনা সভায় আজকে আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ডেপুটি ডাইরেক্টর জনাব আবুল কালাম আজাদ এবং সহকারী পরিচালক অ্যাডভোকেট রুকসানা পারভিন, এবং আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে গুলজার রহমান টুকু ভাই, প্রস্তাবিত আমাদের এই কমিটিতে উপদেষ্টা হিসেবে ওনাকে প্রস্তাব করা হয়েছে। আমি আগামীতে এই কমিটির মধ্যে ওনাকে উপদেষ্টা মন্ডলীর মধ্যে সংযুক্ত করার জন্য আমি অনুরোধ করছি। এবং উপস্থিত এখানে যারা আমাদের এই কমিটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে এই এতক্ষণ ধরে আমাদের এই ইয়াকে সহযোগিতা করেছেন। আমাদের এই সভাকে, এই পরিচিতি সভাকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য সকলেই আপনারা আছেন এখানে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সভাপতি হিসেবে নয়, আপনারা আমাকে কেউ চেনেন কেউ চেনেন না, আমি আপনাদের সঙ্গে ছোট্ট কর্মী হিসেবে, মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চাই। তার আমি ওই যে দিদি সাহেবের কাছে অনুরোধ রাখছি যে সবাই এখানে কাজ করার জন্য এখানে এই সবার সঙ্গে এই কমিটির সঙ্গে সংযুক্ত হয়েছে। আমার মনে হয় সবাই আপনারা কাজের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে দেবেন, তাহলে আমার মনে হয় এখানে যারা আছেন তারা স্বেচ্ছায় এবং নিজেদের উদ্যোগে ভালো কাজ করার জন্য আগ্রহী আছে বলে এই কমিটির মধ্যে সংযুক্ত হয়েছে। এটা আমার কাছে মনে হয়। ডাক্তার সাহেব আছেন, ওই যে নতুন লয়ার সাহেব, আমার বক্তব্য শুনলাম, ভালোই লাগলো। উনি মোটামুটি এগুলির উপর একটু পড়াশোনা, ভালো জ্ঞান অর্জন করেছেন, উনি আগামীতে আরও ভালো করবেন। তারপরে এই যে আপা, আপনি কি শিক্ষকতা করেন? আচ্ছা, আপনার একটা কথা আমার ভালো লাগছে যে মাদ্রাসা পর্যায়ে এই আমাদের এই দেশে বাচ্চা কাচ্চাদেরকে খুব টর্চার করে, মানে নির্যাতন করে লেখাপড়া করানো হয়। এটা সত্য কথা। তারা মনে করে যে মানে তাদেরকে ছেলেমেয়েদেরকে কঠিনভাবে পানিশমেন্ট দিলে তারা বোধহয় লেখাই শুরু। আমি আমার বাসার পাশে সেদিন এক মহিলাকে দেখছি, তার ছেলেকে মাদ্রাসায় দিচ্ছে, ওনার বাবার থেকে আমার কথা বেরিয়ে গেল। সকালবেলা ভোরে দেখি ওই বাচ্চাকে ওই মাও পিটাচ্ছে, মাও ফোন নিয়ে ইয়াতে যাবে না, মাদ্রাসায় যাবে না। কারণ না যাওয়ার কারণে ওই মহিলাকে এবং তার মেয়েকে দেখা বলল, আপনার মেয়ে আর আপনার ছেলে কেন যেতে চায় না? আপনারা প্রত্যেক দিন সকালবেলা তার সঙ্গে এই ধরনের আচরণ কেন করেন? এটা আগে নির্ণয় করেন। কেন যায় না ওখানে? নিশ্চয়ই কোনো ওখানে অসুবিধা আছে। তার মানে আপনি যে কথাটা বলেন যে ওখানে অত্যন্ত টর্চার করা হয়, অত্যন্ত মারপিট করা হয়, এটা করে তারপরে আপনার ছেলেকে মারবেন, চোর করবেন। যদি আপনার ছেলে ওখানে পড়াশোনার জন্য উপযোগী না হয়, তাহলে অন্য লাইনে দেন, ওখানেই পড়াতে হবে, ওখানেই দিতে হবে, এমন কোনো মানে নাই। এই কথাটা আমি বললাম, আপনার বাবা থেকে আমি এটা উপলব্ধি করছি এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি দেখেছি এই ধরনের। এটা আমাদের একটা ইয়ার ভিতরে নেওয়া উচিত, আমাদের বিভিন্ন প্রতিবাদের মধ্যে নেওয়া উচিত। মাদ্রাসার শিক্ষায় বাচ্চা কাচ্চাদের উপর এত অত্যাচার, জুলুম, নির্যাতন কেন করা হয়? ধর্ষণ পর্যন্ত এটা এটাও একটা লঙ্ঘন, শিশু বাচ্চাদের উপর এটা লঙ্ঘন, ধর্ষণ করছে। আর দেখেন, আমি তো একটা সাধারণ একটা মানুষ, আমরা সারাদিনই প্রতিনিয়ত আমি চাই যে আমাদের এখানকার এই বগুড়া জেলায় জেলা কমিটিতে আমি দিদি সাহেবের কাছে অনুরোধ করছি যে আমি যে কাজগুলি করি সারাদিনে, বিভিন্ন এই ধরনের সমস্যা সমাধান করি, সেই কাজগুলি আমাদের এই সংগঠনের মাধ্যমে যদি সেই কাজগুলি করা হয়, তাহলে আমাদের সংগঠনের পরিধিকা হয় পারবে। আজকে আমি এখান থেকে যাওয়ার পরে আমার ওখানে একটা এই ধরনের একটা সমস্যা আছে, সালিশ আছে, প্রতিনিয়ত দিনের মধ্যে 2-4টা হয়। কিন্তু এটা যদি এই বগুড়া জেলা কমিটিটা হয়ে এই জেলা কমিটির ব্যানারে প্রতিনিয়ত যদি মাসে 5টা 10টা এই ধরনের সমস্যা আমি করতেছি, কিন্তু জেলা কমিটির মাধ্যমে যদি করা হয়,
তাহলে আমাদের এই সমাধানের সংখ্যাটা বেড়ে গেল, পরিধিটা বাড়লো। এটা আমি আপনার কাছে অনুরোধ, এটা আমি নিজে নিজে একটা চিন্তা করি, সাপোর্টটা বেশি পাওয়া যাচ্ছে। আর আমরা ভাই, আপনারাও জান, আপনাদের মন মানসিকতা আমি জানি। আমি সেক্রেটারি সাহেবের কাছে অনুরোধ রাখবো যে কাজের ক্ষেত্র তৈরি করে দেয়। আমাদের যারা এখানে সম্পৃক্ত কমিটির মধ্যে যারা আছে, আমি নিজেও সহযোগিতা করবো, কাজের ক্ষেত্র তৈরি করে দেয়। তাহলে অবশ্যই যারা এখানে আছেন তারা কাজে আগ্রহী বলে এখানে কিন্তু এসেছে আমার কাছে মনে হয়। আর এমন কিন্তু বিষয়গুলো যেগুলি আছে, আমরা যেগুলি নিজেরা আমরা এই যে সংস্থার মাধ্যমে, সালিসি বোর্ডের মাধ্যমে যেটা আমরা ব্যর্থ হবো, সেটা আবার আছে। আমাদের কি প্যানেল কোড করা, মানে প্যানেল লয়ার করা আছে কি, বা এই ধরনের আরো যদি 2-4 জনকে সংযুক্তি করে নিয়ে কোর্টের একটা শক্তিশালী কোর্টে আমাদের 2-4-5 জনের একটা প্যানেল কোর্ট শক্তিশালী গঠন করে আমরা যেন স্থানীয় পর্যায়ে যেটা আমরা সমাধান করতে পারতেছি না, ব্যর্থ হচ্ছি বা মানতেছে না, সেগুলি যেন কোর্টে প্রেরণ করে আমরা যথাযথভাবে সেই কাজগুলি যেন আমরা করাই নিতে পারি। এই ব্যাপারে আমি ডিডি সাহেবকে এবং এই যে উনি লয়ার ডিডি সাহেবকে আমি অনুরোধ যাচ্ছি যে প্যানেল কোর্ট আপনারা গঠন করেন, এর মাধ্যমে যাতে আমরা পাঠাইলে যেন আমাদেরও একটা সুনাম থাকে, যেন কোর্টে যেটা প্রেরণ করছে যথাযথভাবে ওখানে যায় সেই আইনি সহায়তাটা পাইছে। এটা আমরা চাই। যাই হোক, দেখুন প্রথমেই আমি বললাম যে কালাম ভাই যে কথাগুলো সম্পূর্ণ এখানকার উদ্দেশ্য কর্মকাণ্ড সব কিছু তুলে ধরেছে। সবারই যে একটা এই যে শ্রম, যদি ওই উনি বললেন স্বাস্থ্য এবং শিক্ষা, স্বাস্থ্যর যে কার্যক্রমটা ডাক্তার সাহেব অনেক পরামর্শ দিয়েছেন, স্বাস্থ্য যদি ওই স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশনের কেন্দ্রীয়ভাবে যদি কার্যক্রম আমাদের জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে যদি আসে, তাহলে তো আপনারা অনেকেই অনেক কাজের মধ্যে নিয়োজিত হয়ে যাবে। অনেক যারা এখানে আছেন এর চেয়ে বেশি লোক হয়তো লাগবে, প্রতিনিধি হয়তো লাগবে। তখন নিয়োজিত হলে তখন আমাদের সংগঠনও আরো শক্তিশালী হবে, ওনারাও কাজ করে আনন্দিত হবে বা উদ্বুদ্ধ হবে। আচ্ছা, ঠিক আছে। এই যে 22টা প্রকল্প চলমান আছে, আমি চাই, আমি কালাম ভাইকে অনুরোধ করবো এই প্রকল্প কার্যক্রমগুলো আমাদের মধ্যে নিয়ে আসে, আমাদের লোকজনগুলোকে অসংখ্য ইনক্লুডই করে দেয়, সম্পৃক্ত করে দেয়। তাহলে দেখবেন সবাই উৎসাহ পাবে, কম হোক বেশি হোক, মানুষ কিন্তু কাজ করতে চায়, কাজ করার জন্য পরিবেশ সৃষ্টি করে দেয়। তাহলে ইনশাআল্লাহ ভালো হবে। আমরা যে বিভাগের সভাপতি হিসেবে বললাম, এবং কর্মী হিসেবে আপনার সঙ্গে ইতিপূর্বেও ছিলাম, এখন একটা দায়িত্ব দিয়েছেন, একটা বড় একটা দায়িত্ব দিচ্ছে। এই আশেপাশের জেলাগুলো এটা অনেক বড় দায়িত্ব। তবে জয়পুরহাট থেকে আজকে লোক মানে প্রতিনিধিরা সব আসছে কমিটি গঠন করার জন্য। তারপর তারা কমিটি নবরঙ্গপুর থেকে আসতেছে, গাইবান্ধা থেকে আসতেছে, একটা পঞ্চগড় থেকে। কিন্তু একটা অনুরোধ, যেগুলো কমিটি আমাদের কাছে দিক, আমি সকলের কাছে অনুরোধ রাখছি, প্রস্তাব রাখছি, যে কমিটিগুলো অনুমোদন দেওয়ার আগে, অ্যাপ্রুভেল দেওয়ার আগে আমাদেরকে সেই লোকগুলোকে কিন্তু প্রতিনিধিগুলোকে দেখতে হবে তারা কি শ্রেণীর মানুষ। হয়তো এমন একটা খারাপ, আমরা তো চিনি না জানি না, অন্য ডিস্ট্রিক্ট, হ্যাঁ এমন একটা শ্রেণীর বা এমন একটা খারাপ পর্যায়ের প্রতিনিধি সভাপতি সেক্রেটারি করে দিলাম, তাদের ওখানকার কর্মকাণ্ড বদনাম আমাদের ঘরের উপর চলে আসে। এটা আমাদেরকে সচেতন থাকতে হবে। এটা আমি ডিডি সাহেবকে অনুরোধ করতেছি, অবশ্যই ভাইটাল পদে আমরা যাকে দিব তার সম্বন্ধে ভিতরে আমাদেরকে একটু খবর নিতে হবে, সে দুষ্কৃতিকারী কিনা, বা কোন রকম কোনো কাজে প্রতারক কিনা, বা কোন রকম কোনো আজে মাঝে কাজের সঙ্গে জড়িত আছে কিনা, এগুলি দেখে আমরা সেই কমিটিগুলো অনুমোদন দেব। কারণ ওরা একটা আবেগের বশবর্তী হয়ে যোগাযোগগুলো দিয়ে দিলাম, পরে ওখানে তারা এমন কোনো কাজ ঘটনা ঘটালো, তখন অনুমোদন দিল, কারা অনুমোদন দিল? বিভাগীয় কমিটির সভাপতি সেক্রেটারি ডিডি সাহেব দিয়ে দিছে। পরে পেপারিং হয় আমাদের একটা বিরাট, আমাদের নিজের মতো সামাজিক আমরা মানে মর্যাদা পূর্ণ। এটা আমি অনুরোধ রাখলাম আর কি, যে ভাই পরিশেষে অনেক কষ্ট আমরা আপনারা সকলে করলেন, অনেক সময় নিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আগামী দিনে আমরা যদি একসঙ্গে কাজ করতে পারি, আপনাদের সঙ্গে আমরা কর্মী হিসেবে যেন কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকে সবার কাজ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।